আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। স্বাগতম তোমাদের আজকের লেকচারে। সো তোমরা সবাই জানো যে আমরা অধ্যায় 1 অলরেডি শেষ করে ফেলেছি, ভৌত রাশি ও পরিমাপ আমরা শেষ করে ফেলেছি। আজকে থেকে আমরা শুরু করতেছি অধ্যায় 2 গতি। তোমরা জানো যে ভাইয়া তোমাদের হচ্ছে টেস্টের আগে তোমাদের যে ফিজিক্স, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ আছে, এই তিনটা সাবজেক্ট সম্পূর্ণ সিলেবাস একদম কোর বেসিক থেকে শেষ করে দিচ্ছি। এরপরে টেস্টের পরে তোমাদের একটা টেস্ট পেপার সলভিং কোর্স থাকবে। এই যে ফ্রিতে টেস্টের আগ পর্যন্ত এই ক্লাসগুলো আমি দিচ্ছি, কিন্তু টেস্টের পরে যে ক্লাসগুলো হবে টেস্ট পেপার সলভিং, সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের পেইড ব্যাচের কোর্স, সেখানে তোমরা ভর্তি হবে এবং 20,000 টাকা প্রাইজ মানিও তোমাদের থাকবে এবং নিয়মিত পরীক্ষা এবং মডেল টেস্টের ব্যবস্থা তো থাকবেই। তো সহজ কথা, যারা এই ভিডিওটা দেখতেছো আজকের পর থেকে চিন্তা করে নাও যে তোমার পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত এটাতে হচ্ছে 95+ মার্ক পেয়ে, বা যদি আমার কথা ইনস্ট্রাকশন শুনো 95-এর উপরেই তুমি পাবা, পেয়ে কিভাবে A+ পাবা সেই চিন্তা কিন্তু তোমার আর করার দরকার নাই। আজকের পর থেকে তোমার আর কোনো চিন্তা নাই। তো অধ্যায় 1 আমরা এভাবে অলরেডি শেষ করে ফেলছি, আজকে আমরা অধ্যায় 2। এখন ক্লাসটা শুরু করার আগে আমি বলে নিই যে ক্লাসটা কীভাবে সাজিয়েছি। প্রথমে তোমরা যেটা পাবা, এখানে এই রুটিন অনুযায়ী ক্লাসগুলো পাবা নিয়মিত। আর ফিজিক্স ক্লাসটা কীভাবে সাজাইছে আজকে তোমাকে আমি বলি। প্রথমে থাকবে হচ্ছে তোমাদের বেসিক, ওই বেসিক অনুযায়ী যতগুলো এমসিকিউ করা পসিবল হয় সেই এমসিকিউগুলো থাকবে। এটা হচ্ছে ক্লাসের মধ্যে থাকলো, বেসিক থাকলো, এমসিকিউ থাকলো এবং ক খও কিন্তু ক্লাসের ভিতরেই কভার হয়ে যাবে। এরপর এরকমভাবে বেসিক, ক খ, এমসিকিউ এবং সব টাইপের সূত্র কভার করার পরে আমাদের আসবে কি ওয়ান শট এমসিকিউ ক্লাস, ওয়ান শট সিকিউ ক্লাস। এমসিকিউতে এখানে টপিকের সাথে সাথেই করাই দিচ্ছি, তো এমসিকিউ তোমার এখানেই কভার হয়ে যাবে। তাহলে মেইনলি তোমার আর বাকি থাকে কি সৃজনশীল সমাধান, কীভাবে সৃজনশীলগুলো সমাধান করতে হবে। তো এই সব বেসিকের বুঝার পরে যত টাইপের সৃজনশীল আছে সব কিছু কিন্তু একটা ভিডিও অথবা 2টা ভিডিওর মাধ্যমে ওয়ান শট সৃজনশীল ক্লাসের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এরপরে থাকবে হচ্ছে আমাদের শর্ট কোয়েশ্চেন সলভিং ক্লাস। তো এরকমভাবেই আমরা চ্যাপ্টার 1 শেষ করে আছি। যারা দেখছো তো দেখছো, যারা দেখো নাই তারা কিন্তু এই প্লে লিস্টে পুরো সিরিয়ালে ভিডিওটা সাজানো, ভিডিওগুলো সাজানো আছে, দেখে নিবে। তো এখানে যেমন দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু 6 নম্বর ক্লাস। তার মানে বুঝতেই পারতেছো যে 5 নম্বর ক্লাস, 5 নম্বর পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে, ওই 5 নম্বর ক্লাস পর্যন্ত অধ্যায় 1 শুরু শেষ হয়েছে। এই 6 নম্বর ক্লাস থেকে অধ্যায় 2 শুরু। আজকে দেখতেই পাচ্ছ অধ্যায় 2 এর লেকচার 1 কিন্তু এখানে আমি নিচ্ছি। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। এই রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে। সো যারা চাও তারা কিন্তু হচ্ছে এই রুটিন অনুযায়ী ক্লাসগুলো নিয়মিতভাবে করতে পারো। আচ্ছা, আজকে আসি আমরা এই চ্যাপ্টারের আলোচনার শুরুতেই আমাদের যেই জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রসঙ্গ কাঠামো। তো সংজ্ঞাটা এখানে আছে, তোমরা যারা যারা লিখতে চাও লিখে নাও। তো গতি অধ্যায় আলোচনা শুরু করার আগে সবার আগে আমাদের এখানে কি বুঝতে হবে? প্রসঙ্গ কাঠামো বুঝতে হবে। তো প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? একদম সিম্পলি আমরা যা কিছু মেজার করতে চাই কারো না কারো সাপেক্ষে এটাকে মেজার করতে হয়, বুঝছো? ধরে নাও আমি এখান থেকে হেঁটে 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 এখানে আসলাম। এখন আমি যদি তুমি আগে চিন্তা না করতে যে আমি এখানে দাঁড়াচ্ছিলাম, এখন আমি এখানে আসছি, তাহলে আমার অবস্থানটা কি তুমি বুঝতা না কিন্তু, বুঝছো? আমার অবস্থানটা বোঝার জন্য আগে আমি কোথায় ছিলাম, পরে আমি কোথায় আছি সেটা তোমার বুঝতে হবে, ঠিক আছে? অথবা দেখো, ধরে নাও যে তুমি বাসে বসে আছো। ধরে নাও এখানে একটা বাস আছে, ঠিক আছে? এখানে ধরে নাও এই যে এখানে একটা বাস আছে, ঠিক আছে? এখানে একটা বাস আছে, সেই বাসের ভিতরে ধরো এই যে জানালা, ধরো এইটা হচ্ছে কি আমাদের জানালা। তো এই জানালার এখানে ধরো তুমি বসে আছো এবং তোমার সামনে তোমার একটা বন্ধু বসে আছে। তোমরা দুই বন্ধু সামনাসামনি বসে আছো, ঠিক আছে? তো ধরে নাও এটা হচ্ছে তুমি আর এটা হচ্ছে কি তোমার বন্ধু। তো তোমরা দুই বন্ধু এভাবে সামনাসামনি বসে আছো, বসে বসে ধরো গল্প করতেছো, ঠিক আছে? আর এখানে মনে করো আমি একটা জায়গায় আমি মনে করি এভাবে দাঁড়ায় আছি, ঠিক আছে? তো আমি দাঁড়ায় তোমাদের দেখতেছি, তোমরা বাসে যাইতেছো। এখন তুমি একটু আমার কথা বোঝার চেষ্টা করো যে তোমার কাছে এই যে ধরো তোমার এই বন্ধুর কাছে এই বন্ধুকে কি মনে হবে যদি তোমরা একজন আরেকজনের উপর তাকায় থাকো, বাইরের দিকে না থাকো। তাহলে তোমার এই বন্ধুর কাছে এই বন্ধুর মনে হবে যে তোমার এই বন্ধু, তোমরা দুই বন্ধু স্থির আছো, তোমরা গতিশীল না, তোমরা চলতেছো না, তোমরা যেভাবে বসে আছো তোমরা স্থির, একজনের সাপেক্ষে আরেকজন কি স্থির। কিন্তু আমি এখানে দাঁড়া দেখতেছি যে তোমরা বাসে কি গতিশীল। তাহলে তোমরা দুইজনের সাপেক্ষে তোমরা স্থির ছিলা, আমার সাপেক্ষে তোমরা আবার কি গতিশীল। তার মানে বুঝতে পারতেছো যে কোনো বস্তু স্থির আছে নাকি গতিশীল আছে, অথবা কোনো বস্তু কোন জায়গায় আছে সেটা নির্ধারণ করার জন্য আমাকে একটা জায়গাকে কি করতে হবে, ফিক্স ধরে রাখতে হবে। সো দেখো, যদি আমি তোমাকে ফিক্স ধরি এবং তোমার সাপেক্ষে তোমার অবস্থা জানতে চাই, তাহলে তোমার কাছে মনে হবে এটা স্থির। মানে আমি যদি এটাকে ফিক্স ধরি, এই ব্যক্তি বা আমাকে যদি আমি ফিক্স ধরি, আমি ধরো স্থির অবস্থায় আছি, আমি ফিক্সড আছি, তখন আমার সাপেক্ষে তোমরা দুজন কি থাকবা বলো? গতিশীল থাকবা। তার মানে বুঝতেছো যে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ কাঠামোর উপর ভিত্তি করে বস্তুর অবস্থা অথবা গতি
অথবা তোমার হচ্ছে অবস্থান, এগুলো সব কিছু কি করা হয়, নির্ধারণ করা হয়। প্রসঙ্গ কাঠামো ছাড়া বা কোনো একটা রেফারেন্স ছাড়া তুমি কোনো কিছু পরিমাপ করতে পারবে না। চিন্তা করো, ধরে নাও তুমি হচ্ছে 1 কেজি আটা মাপতে চাও, তো ওই 1 কেজি আটা মাপার জন্য এক সাইডে কিন্তু 1 কেজি পাথর, আরেক সাইডে কি 1 কেজি আটা দিতে হবে, তাহলে গিয়ে তুমি এটা তুলনা করে মেজারমেন্ট করতে পারবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যদি কোনো কিছু আমরা পরিমাপ করতে চাই তাহলে ডেফিনেটলি আমাদের একটা নির্দিষ্ট অবস্থান বা নির্দিষ্ট একটা অক্ষ বা দেয়াল, যে কোনো বা একটা পয়েন্ট বা একটা জিরো বস্তুকে স্থির ধরে নিতে হবে এবং ওই বস্তুর সাপেক্ষেই আমাদের অন্য কোনো বস্তুর স্থিতি বা গতি এগুলো কি করতে হবে, নির্ধারণ করতে হবে। তাহলে আমরা প্রসঙ্গ কাঠামো কাকে বলবো? প্রসঙ্গ কাঠামো বলবো যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান নির্ধারণ করা হয়, নির্ণয় করা হয়, ওই দৃঢ় বস্তুটাকে আমরা কি বলবো? প্রসঙ্গ কাঠামো। তো দেখো, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। ধরে নাও এখানে আমাদের একটা দেয়াল আছে, এই দেয়ালটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো, তো এটা একটা দৃঢ় বস্তু। তো এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমি অবস্থান, মনে করো একটা বস্তুর অবস্থান নির্ণয় করতে চাই, ঠিক আছে, এই দেয়ালের সাপেক্ষে। তো দেয়ালের সাপেক্ষে মনে করো এখানে দেয়াল থেকে একটা লোক দাঁড়ায় আছে, ধরো এখানে, ঠিক আছে। সো এখান থেকে এই একটা লোক মনে করো এখানে দাঁড়ায় আছে, এখানে মনে করো একটা লোক দাঁড়ায় আছে, ঠিক আছে, একটা লোক ধরো এখানে দাঁড়ায় আছে এই দেয়াল থেকে। তো এইখানে এই বস্তুর কোনো বেগ নেই, মানে স্থিরভাবে দাঁড়ায় আছে, তাহলে এখানে আমরা এই বস্তুটাকে কি বলতে পারি বলো তো? ভি ইকুয়াল টু 0 বলতে পারি। তো এই বেগটা আছে নাকি নাই সেটা কিন্তু প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। প্রসঙ্গ কাঠামো স্থির, তার সাপেক্ষে বস্তু স্থির, তখন এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমরা বলতে পারি যে এই বস্তুটা কি স্থির অবস্থায় আছে। এখন এই বস্তুটা মনে করো হাঁটতে শুরু করলো, এদিক বরাবর চলতে শুরু করলো, হাঁটতে 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 এইখান থেকে মনে করো এখানে চলে আসছে, ঠিক আছে, এখান থেকে এখানে চলে আসছে, ওর একটা বেগ আছে, বেগ হচ্ছে কি 5 মিটার পার সেকেন্ড। এই কথাটার মানে কি 1 সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডেও 5 মিটার করে যায়, বুঝছো? তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কি বলতো? প্রসঙ্গ কাঠামো। এটা হচ্ছে আমাদের কি বলতো? প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো কি জিনিস? যার সাপেক্ষে তুমি বস্তুর অবস্থান বা স্থিতি অথবা গতি নির্ধারণ করতে পারবা। তো এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে প্রথমে ব্যক্তি দাঁড়ায় ছিল, তাহলে ব্যক্তি কিভাবে ছিল? স্থির ছিল, এবং পরবর্তীতে বস্তু হাঁটতে শুরু করলো, তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুটা কি বলতো? গতিশীল। প্রসঙ্গ কাঠামো স্থির, তো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তু হাঁটতেছে, তাহলে বস্তুটা কি? গতিশীল। আর সহজ কথা, একটা বস্তু স্থিতিশীল, একটা বস্তু গতিশীল, সেটা অন্য কারোর সাথে তুলনা করে বলতে হবে। ওই যে এই আগের কথা, যে তোমার দুইজন বন্ধু সামনাসামনি ছিলা, তো তুমি যার সাথে তুলনা করতেছিলে সে তোমার সামনে স্থির, তাহলে তুমি দেখতেছো ও হচ্ছে স্থির, বাট আমি পাশে দাঁড়ায় দেখতেছি তোমরা দুজনেই গতিশীল। তাহলে আমরা স্থির নাকি গতিশীল সেটা নির্ধারণ করি কার সাপেক্ষে? নির্ধারণ করি যে বস্তুটা স্থির আছে নাকি বস্তুটা গতিশীল আসে? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। প্রসঙ্গ কাঠামো যদি স্থির থাকে, তাহলে তার সাপেক্ষে কোনো বস্তু যদি স্থির থাকে, তখন সেটাকে আমরা বলি কি? তখন এই অবস্থাটা, এই বস্তুর অবস্থাটাকে আমরা কি বলি বলতো? স্থিতি। এই বস্তুটার অবস্থাটাকে আমরা কি বলি? স্থিতি, কারণ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ও নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়ায় আছে। বাট এই বস্তুটা দেখো যখন চলতে শুরু করলো, এই বস্তুটা, তো ধরে নাও আমি এটা এখন মুছে দিচ্ছি, এই বস্তুটা যখন চলতে শুরু করলো, তো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ও গতিশীল, ও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, তো তখন এই বস্তুটাকে আমরা, এই অবস্থাটাকে আমরা কি বলি? গতি। তাহলে আমরা এখানে কি দেখলাম বলতো? এখানে আমরা দেখলাম হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে যার সাপেক্ষে কোনো বস্তু স্থির আছে নাকি বস্তু চলতেছে সেটা আমরা পরিমাপ করতে পারি বা তুলনা করতে পারি যার সাপেক্ষে, সেটাই হচ্ছে কি? সেই দৃঢ় বস্তুটাই হচ্ছে কি? প্রসঙ্গ কাঠামো। সংজ্ঞা কিভাবে দেই? যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। যেমন এইটার সাপেক্ষে এটাকে একবার সুনির্দিষ্ট করছি, এটার সাপেক্ষে এটাকে একবার সুনির্দিষ্ট করছি, তো এই দুইটার সাপেক্ষে এটা কি? প্রসঙ্গ কাঠামো। এবং প্রসঙ্গ কাঠামো যদি স্থির থাকে, দেখো প্রসঙ্গ কাঠামো আবার দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে স্থির, আর একটা হইতে পারে কি? গতিশীল। যেমন যখন তোমরা বাসে চলতেছিলা, আমার সাপেক্ষে তোমরা কিন্তু গতিশীল প্রসঙ্গ কাঠামো ছিল, তোমরা দুই বন্ধু, আমার সাপেক্ষে কি? গতিশীল প্রসঙ্গ কাঠামো, তোমাদের সাপেক্ষে আবার তোমরা স্থির। তো এটা আসলে স্থিতি এবং গতি সেটাও আপেক্ষিক, কোনোটাই প্রকৃত না। মনে করো আমরা পৃথিবীর সাপেক্ষে একটা বিল্ডিং এর কথা চিন্তা করো, বিল্ডিংকে যদি প্রসঙ্গ কাঠামো ধরি, তাহলে তোমার মনে হবে যে পৃথিবীর সাপেক্ষে বিল্ডিংটা স্থির, বিল্ডিংটা হাঁটাচলা করে না। কিন্তু চিন্তা করো তো, তুমি যদি চাঁদে বসে দেখো, তাহলে দেখবা কি পৃথিবী তো ঘুরতেছে, পৃথিবী তো স্থির না। তাহলে তোমার কাছে মনে হবে যে এই পৃথিবীর উপরে বিল্ডিংটা সেটাও স্থির না, সেটাও গতিশীল। তার মানে আসলে প্রসঙ্গ কাঠামো স্থির নাকি গতিশীল সেইটাও আসলে নির্ভর করে যে প্রসঙ্গ কাঠামোটা আমরা কার সাপেক্ষে দেখতেছি। তো পৃথিবীর সাপেক্ষে যদি আমরা একটা প্রসঙ্গ কাঠামো দেখি, তাহলে আসলে এই প্রসঙ্গ কাঠামো যদি একটা বিল্ডিং হয় বা একটা গাছ হয়, সেটা কি হবে? পৃথিবীর সাপেক্ষে এটা স্থির হবে।
এবং এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটা ব্যক্তি যদি সোজা স্থির দাঁড়ায় থাকে, প্রসঙ্গ কাঠামো স্থির, ব্যক্তি স্থির দাঁড়ায় আছে, তখন সেটাকে আমরা এই অবস্থাটাকে বলবো স্থিতি বলবো। এবং ওই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তু প্রসঙ্গ কাঠামো থেকে মনে হয় যে না এই দেয়াল থেকেও দূরে সরে যাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো? গতি। ধরে নাও আমাদের প্রসঙ্গ কাঠামো হচ্ছে এই যে সাইডটা, স্মার্ট বোর্ডের এই সাইডটা হচ্ছে ধরো প্রসঙ্গ কাঠামো, বোঝা যায়? এই যে ধরো সাইডটা, এটা প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর এখানে আমি দাঁড়ায় আছি, তো প্রসঙ্গ কাঠামো স্থির, আমি স্থির, তখন আমার এই অবস্থাটাকে তোমরা কি বলবো? স্থিতি। বাট আমি এমনি হাঁটা শুরু করলাম, প্রসঙ্গ কাঠামো থেকে আমরা একটা দূরে সরে আসছি, তো এখন আমি স্থির দাঁড়ায় আছি, তখন এই অবস্থাটাকেও তোমরা কি বলবো? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে স্থিতি। বাট আমি যে এখান থেকে হেঁটে হেঁটে এভাবে গেলাম, তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যতক্ষণ পর্যন্ত আমি হাঁটতেছিলাম আমার অবস্থার ক্রমান্বয়ে পরিবর্তন হইতেছিল, ওই অবস্থাটাকে তোমরা কি বলবা? গতি। তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তখন সেটাকে আমরা কি বলি? স্থিতি। এবং প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সেটাকে আমরা বলি গতি। এই স্থিতি এবং গতির সংজ্ঞা নেক্সট পেজে দেওয়া আছে, তোমরা একটুখানি দেখে নাও। এই যে স্থিতি কাকে বলে? সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে, পারিপার্শ্বিক মানে চারপাশের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না। যেমন আমি কি বলছিলাম বলো? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, এখানে এই কথাটা একটুখানি লেখা হয়নি, এই প্রসঙ্গ কাঠামোর কথাটা একটুখানি লেখা হয়নি, দেখো এখানে কিন্তু সময়ের পরিবর্তনের সাপেক্ষে, পারিপার্শ্বিকের সাপেক্ষে, এখানে পারিপার্শ্বিক বলতেই এখানে প্রসঙ্গ কাঠামো বলা হয়েছে, বুঝছো? তো পারিপার্শ্বিক না লিখে তুমি এখানে কি লিখে দিতে পারতা বলো তো? প্রসঙ্গ কাঠামো, এটা লিখে দিতে পারতা, প্রসঙ্গ কাঠামো এটা লিখে দিতে পারতা, বুঝতে পারছো? সো সময়ের পরিবর্তনের সাপেক্ষে পারিপার্শ্বিক বা প্রসঙ্গ কাঠামো, পারিপার্শ্ব বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, ঠিক আছে? সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বের বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন ওই বস্তুকে স্থিতিশীল, মানে ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির গতিশীল বস্তুকে স্থিতি বানানটা তো ঠিক মতো আসে নাই, স্থিতিশীল বা স্থির বস্তু বলে, স্থির বস্তু বলে। আর এই অবস্থানের পরিবর্তন অপরিবর্তিত থাকাকে বলা হচ্ছে স্থিতি, ঠিক আছে? এবং এই স্থির বস্তু বলে এবং ওই অবস্থাটাকে অপরিবর্তিত থাকাকে আমরা কি বলি? স্থিতি। যেমন টেবিলের উপর একটা বই বসে আছে, পৃথিবীর সাপেক্ষে আমরা যদি ঘর বাড়ি চিন্তা করি এবং গাছপালা, এগুলো সবই কি স্থিতি। সহজ কথায় বলি যে ধরো প্রসঙ্গ কাঠামো হচ্ছে এটা দেয়াল, তো প্রসঙ্গের কাঠামোর সাপেক্ষে আমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এই অবস্থাটাকে আমরা কি বলবো? স্থিতি, ঠিক আছে? এবং আমি যদি কোনো বস্তু হই তাহলে আমাকে কি বলবো? স্থির বস্তু। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। সহজে বোঝা গেছে? বলো, সহজে বোঝা গেছে? এবার দেখো গতি, সময় পরিবর্তনের সাপেক্ষে এই পারিপার্শ্ব কথাটার জায়গায় আমরা কি বলছি দিতে পারি আবারও? প্রসঙ্গ কাঠামো। তো দেখো সময়ের পরিবর্তনের সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, মানে আমরা এই যে এক অবস্থা থেকে সরে আরেক অবস্থায় চলে আসলাম, তাহলে আমাদের কি হয়েছে বলতো? অবস্থানের পরিবর্তন ঘটছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি, তো অবস্থান পরিবর্তন ঘটে, তখন তাকে কি বলা হয়? গতিশীল বলা হয়। আর বস্তুর এই অবস্থাটাকে বলা হয় গতি। তাহলে এই যে আমি এভাবে যাচ্ছি, তখন আমাকে বলবো হচ্ছে গতিশীল, বাট আমি যদি না থামি এবং এই অবস্থাটা বজায় রাখি তখন সেটাকে আমরা কি বলবো? গতি। তাহলে দেখো এইটা ফার্স্ট অফ অল স্থিতি ছিল, এই যে আমি হাঁটতেছি, এটাকে আমরা কি বলবো? গতি। এইখানে কি আমি দাঁড়ায় গেলাম, তখন আমাকে এই যে গতিটা থেমে গেল, তখন আবার আমরা কি বলবো? এটাকে স্থিতি। তাহলে এখন দেখো যখন আমি গতিশীল মানে গতি অবস্থাটা বজায় রাখছি তখন আমি ছিলাম গতিশীল বস্তু, ঠিক আছে? এবং আমার এই অবস্থাটাকে আমরা কি বলতাম? গতি, বুঝছো? তার মানে পারিপার্শ্বের সাপেক্ষে বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে যতই সময় বাড়তেছে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যদি স্থির থাকে তখন সেই অবস্থাটাকে বলা হয় তার স্থিতি, এবং পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল থাকে তখন তার ওই অবস্থাটাকে কি বলা হয়? গতি। তাহলে স্থিতি এবং গতি কি আমরা বুঝতে পারছি? বলো, তাহলে স্থিতি এবং গতি আমরা বুঝতে পারছি। এখন আমরা আসি যে গতিকে অলরেডি আমরা দেখছি যে একটা গাড়ি যখন চলে, একটা পাখি যখন উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এক অবস্থান থেকে অন্য অবস্থানে যায়, তো তখন সেটাকে আমরা কি বলি বলতো? গতি বলি। বুঝছি গতি কি? বুঝছি না আমরা? এবার দেখো স্থিতি এবং গতি থেকে আমরা কিছু এমসিকিউ দেখি কি টাইপের এমসিকিউ আসতে পারে। তো দেখো দুটি বাস একই বেগে পাশাপাশি চলছে, তাহলে দেখো এইখানে মনে করো একটা বাস, সুন্দর করে বাস আঁকি, এই যে মনে করো এই হচ্ছে একটা বাস, হ্যাঁ, এই হচ্ছে আমাদের একটা বাস এবং পাশে আরেকটা বাস আছে,
দুইটা বাস পাশাপাশি চলতেছে, তো এটার সাথে ধরে নাও আরেকটা বাস আছে। সো দুটি বাস একই বেগে পাশাপাশি চলছে, এটা যে বেগে চলছে এটাও সেই বেগেই চলছে। ধরে নাও এটা হচ্ছে 5 মিটার/সেকেন্ড বেগে চলছে। আচ্ছা, বেগ জিনিসটা কি সেটা আমরা হচ্ছে একটু পরে বুঝবো। আপাতত দেখো আমি তোমার সহজে বলি, বেগ হচ্ছে কি 1 সেকেন্ডে সে কতটুকু যায় সেটা হচ্ছে তার বেগ, বুঝছো? 1 সেকেন্ডে যতটুকু যাবে সেটা হচ্ছে তার বেগ, এতটুকু আপাতত বুঝেন। এটাও যায় কত? 5 মিটার/সেকেন্ড বেগে। কারণ কি বলছে বলতো, দুটি বাস একই বেগে পাশাপাশি চলছে, একটি বাসের সাপেক্ষে অপর বাস। সো ও যেভাবে যাচ্ছে 5 মিটারে, ও একইভাবে যাচ্ছে, ঠিক আছে? বুঝো, এই যে দেখো আমার দুইটা হাত একইভাবে যাচ্ছে, কারণ আমার এই হাত যদি এই হাতের দিকে তাকায়, দুইটা হাত একইভাবে যাচ্ছে। এই হাতের সাথে এই হাত কি মনে হচ্ছে? মনে হচ্ছে না স্থির? এই হাতের যদি চোখ থাকে, এই হাতের দিকে যদি তাকায়, তাহলে এইভাবে ধরো যাচ্ছে, দেখো এইভাবে যাচ্ছে। তো এই হাত যদি এই হাতের দিকে তাকায়, কি মনে হবে? কোনো হাত আগে পিছনে যাচ্ছে না, তাহলে এই একটা হাতের সাপেক্ষে আরেকটা হাত কি স্থির। তাহলে বুঝো দুইটা বাস যদি একসাথে যায়, ধরো নাও তোমরা দুইজন দুই বাসে, দুইটা বন্ধু দুই বাসে আছে, এক বন্ধু আছে এই বাসে, আরেক বন্ধু আছে এই বাসে। যখন এই দুইটা বাস একই সাথে চলতেছে, তো তখন তোমরা একজনের দিকে তাকাইলে মনে হবে যে বাস চলতেই আছে না, এটা হবে। কিন্তু তখন সেইটাকে আমরা কি বলবো বলতো? আপেক্ষিক স্থিতিশীল। এটাকে আমরা কি বলবো? আপেক্ষিক স্থিতিশীল। আপেক্ষিক কেন? কারণ একজনের সাপেক্ষে আরেকজনের, বুঝছো? আমরা তো দেখছি যে আসলে কোনো গতিরই পরম না, সব কিছু একজনের সাপেক্ষে আরেকজনের হয়। যেমন ধরো ওই যে যখন ফার্স্ট এক্সাম্পলটা দিছি, আমি দাঁড়ায় আছি আর তোমরা দুই বন্ধু পাশাপাশি মুখোমুখি বাসে বসে আছো, তোমাদের দুইজনের কাছে দুইজনকে স্থির মনে হচ্ছে। তোমার কাছে মনে হচ্ছে তোমার বন্ধু তোমার সামনে বসে স্থির, তোমার বন্ধুর কাছেও মনে হচ্ছে তুমি সামনে বসে স্থির, কিন্তু আমার কাছে আবার মনে হচ্ছে তোমরা দুজনই বাসের সাথে গতিশীল। তাহলে বুঝতেছো? তাহলে সব কিছু একজনের সাপেক্ষে আরেকজনের। তো একজনের সাপেক্ষে যখন আরেকজনের হয়, তখন সেটাকে আমরা কি বলি? আপেক্ষিক। একজন অপেক্ষা আরেকজন, একজনের তুলনায় আরেকজন, সেটাকে আমরা কি বলি? আপেক্ষিক। তাহলে এখন এই দুইটা বাস দুইজনই চলতেছে, গতিশীল আছে, ঠিক আছে? এই দুইটা বাসই মনে করো কি আছে? গতিশীল আছে। তো যখন দুইটা বাসই গতিশীল আছে, একজন আরেকজনকে একইভাবে একই স্পিডে চলতেছে, তো একজন আরেকজনকে দেখতেছে যে স্থির, ঠিক আছে? দুইজনই কিন্তু চলতেছে অ্যাকচুয়ালি, বাট যখন একজন আরেকজনের দিকে তাকাবে, একই স্পিডে চলার কারণে কোনো গতি এরা দেখবে না, একজন আরেকজনকে কি দেখবে? স্থির দেখবে। তো এই যে স্থিরটা দেখতেছে, এটা কি প্রকৃতপক্ষে দেখতেছে না, এটা কি একজনের সাপেক্ষে একজন দেখতেছে। তো এই জন্য এদেরকে আমরা কি বলবো? আপেক্ষিক স্থিতিশীল, গতিশীল হবে না। বুঝতে পারছো? তো এটা বুঝবা কেমনে? এই যে দেখো একজনের বেগ থেকে আরেকজনের বেগকে মাইনাস করে দাও, 5 - 5, এটা কি আসতেছে আমাদের? 0 আসতেছে। তাহলে একজনের সাপেক্ষে একজনের আপেক্ষিক বেগ কি? 0। একই দিকে যদি যায় তাহলে আপেক্ষিক বেগ বের করতে হয় কি? একটা থেকে আরেকটাকে বিয়োগ করে। বুঝো, তুমি আর তোমার বন্ধু কাঁধে হাত দিয়ে একসাথে যাইতেছো, তোমার বন্ধুর কাঁধে তুমি হাত দিয়ে যাইতেছো, তোমার বন্ধুও যেভাবে যাইতেছে তুমিও সেভাবে যাচ্ছ। তোমার কাছে কি মনে হবে? তোমার বন্ধুর দিকে যদি তুমি তাকাও, তাহলে কি মনে হবে? যে তোমার বন্ধু যাইতেছে না, তোমার বন্ধু স্থিরভাবে দাঁড়ায় আছে, বুঝছো? তখন সেটাকে আমরা কি বলবো বলতো? সেটাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক স্থিতিশীল, বুঝছো? তো এটার আমরা বলবো আপেক্ষিক স্থিতিশীল। এবার এখানে কি বলছে? সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হওয়াকে কি বল? পারিপার্শ্বিক সাপেক্ষে যদি অবস্থান পরিবর্তন হয়, তখন সেটাকে আমরা কি বলবো? গতি। তো এটা তো তোমরা বুঝতে পারতেছো, এটা হচ্ছে আমাদের কি? গতি বলবো আমরা, তাই না? সো পরম গতি না, পরম গতি কথাটার মানে কি? আচ্ছা, এখানে তো বুঝলাম স্থিতি তো হবে না, পরম স্থিতি যেহেতু হবে না, পরম কথাটার মানে কি? পরম কথাটার মানে হচ্ছে প্রকৃত পক্ষে। দেখো আমি তোমাকে বলি, ধরো এই যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল হয়, একটা বেগ থাকে, বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু মনে করো চলতেছে, হ্যাঁ, এই বরাবর ধরো হাঁটতেছে, এই বরাবর চলতেছে, ওইটা প্রসঙ্গ কাঠামো, বাট বস্তু এই বরাবর ধরো হাঁটতেছে, তখন সেটাকে আমরা কি বলবো বলো? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গতি। এখন এই প্রসঙ্গ কাঠামোটা সেক্ষেত্রে কি থাকা লাগে বলতো? এইটা বোঝার জন্য প্রসঙ্গ কাঠামোটা কি থাকা লাগে? স্থির থাকা লাগে না? কিন্তু পৃথিবীর উপরে যদি প্রসঙ্গ কাঠামো হয়, তোমার কাছে পৃথিবীর সাপেক্ষে এটাকে স্থির মনে হচ্ছে। ওই যে একটা কথা বলতেছিলাম, চাঁদে যদি দাঁড়ায় থাকো, চাঁদে দাঁড়ায় যদি দেখো, অথবা তুমি ধরো অন্য কোনো গ্রহে চলে গেলা, অন্য কোনো গ্রহে যাওয়ার পরে দেখবা কি? যে পৃথিবী স্থির না, পৃথিবীও ঘুরতেছে। তাহলে তোমার কাছে যে এই বস্তুটাকে তুমি স্থির বলতেছিলা, তাহলে পৃথিবীর সাথে সাথে এটাও তো ঘুরতেছে। তাহলে এই বস্তুটাকে তুমি কি স্থির পাবা? পাবা না, ঠিক আছে? যদি চাঁদে গিয়েও দেখতে এই বস্তুটা স্থির, তখন প্রকৃত পক্ষেই বস্তুটা আসলে স্থির হইতো। বাট এখন তুমি চাঁদে গিয়ে বা অন্য গ্রহে যে দেখতেছো যে এই বস্তুটা স্থির না, তাহলে তুমি পৃথিবীতে বসে মনে করছো এই বস্তুটা স্থির, তো চাঁদে গিয়ে দেখতেছো যে না, পৃথিবী ঘুরতেছে, তার সাথে এটাও ঘুরতেছে, তাহলে এই বস্তুটা গতিশীল। তাহলে এই যে স্থিরটা পরম না, এটা হচ্ছে আমাদের কি? আপেক্ষিক। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক, বুঝতে পারছো? এই স্থিরটা, এটা হচ্ছে আমাদের কি? আপেক্ষিক স্থির, কারণ এটা পৃথিবীর সাপেক্ষে স্থির।
বুঝছো? কিন্তু প্রকৃত পক্ষে যদি এটা স্থির হইতো, যেটা কোনোদিন কোনো বস্তুর ক্ষেত্রে সম্ভব না, সব বস্তুই কোনো না কোনোভাবে আপেক্ষিকই, ঠিক আছে? বুঝছো? আবার দেখো ওই সূর্যের সাপেক্ষে প্রত্যেকটা গ্রহ কি গতিশীল, তো প্রত্যেকটা জিনিসই আপেক্ষিক। পরম বলতে কোনো কিছু নাই, পরম স্থিতি পরম গতি, এই পরম স্থিতি এবং পরম গতি বলতে কিছু নাই। পরম কখন হইতো বলো? পরম কখন হইতো? যখন দেখতাম যে আমি চাঁদে চলে গেছি, চাঁদে চলে গিয়ে দেখতেছি যে না, পৃথিবীর সাথে সব বস্তু ঘুরতেছে না, চাঁদে গিয়েও দেখতেছি যে এই বস্তুটা স্থির, তখন আমরা বলতাম আচ্ছা আসলেই তো এটা স্থির, প্রকৃতপক্ষেই তো এটা স্থির, তখন সেটাকে আমরা বলতাম পরম স্থির। কিন্তু এখানে দেখতেছি যে না, পৃথিবী ঘুরতেছে, তার সাথে এই যে আমাদের প্রসঙ্গ কাঠামো, যেটাকে একটা বিল্ডিং ধরে নিছি আমি, সেটাও ঘুরতেছে, তাহলে তো এটা আর পরম স্থির হইল না, তাই না? এটা তখন কি হয়ে যায়, আমার ওই চাঁদের সাপেক্ষে এটা গতিশীল হয়ে যায়, পৃথিবীর সাপেক্ষে এটা স্থির ছিল, পৃথিবীতে বসে দেখছি এটা স্থির, বাট চাঁদে গিয়ে দেখি এটা গতিশীল, এটা ঘুরতেছে, তাহলে এটা তো প্রকৃতপক্ষে কি হইল না, স্থির হইল না। তখন আমরা এটাকে বলবো এই স্থিতিটা আপেক্ষিক কিন্তু কি নয়, পরম নয়। তাহলে এমন কোনো জিনিস পাওয়া সম্ভব না যেটা পরম। তাহলে পরম স্থিতি বলতে আপেক্ষিক, এই স্থিতিটা আপেক্ষিক কিন্তু পরম নয়। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এমন কিছু পাবো না যেটা পরম, তাহলে আমরা যা কিছু পাবো সবই আপেক্ষিক। তাহলে আমরা যে গতিটা পাইতেছি সেটা কি, আপেক্ষিক গতি। তো আপেক্ষিক গতি তো অপশনে নাই, যদি আপেক্ষিক গতি অপশনে থাকতো তাহলে আমরা আপেক্ষিক গতি দিতাম, বাট যেহেতু এখানে আমাদের শুধু গতি আছে তাই আমরা এখানে অপশনে গতি দেখাইছি। বুঝছো? এই হচ্ছে গিয়ে কথা। এবার দেখো, যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো বলা হয়। প্রথম কথা বুঝছো, এই যে ধরো এই যে এইটা হচ্ছে কি আমাদের দেয়াল, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের দেয়াল, এটা মনে করো হচ্ছে আমাদের রাস্তা। তো এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয়। তো এখানে দেখো প্রসঙ্গ কাঠামোটা এখানে দেওয়া আছে। এখন প্রসঙ্গ কাঠামো কি অপশন হবে কিনা বলো তো? প্রসঙ্গ কাঠামো যদি মূলবিন্দু থাকে তাহলে মূলবিন্দু হবে অপশন। এটার আমি তোমার একটু কারণটা বলতেছি। প্রসঙ্গ কাঠামো আমাদের অ্যান্সার হবে না, বাট যদি মূলবিন্দু না থাকতো তাহলে প্রসঙ্গ কাঠামো অ্যান্সার হইতো। তো এখানে আসলে মূলবিন্দু দিছে, তো এখানে আসলে যদি দেখো প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু হবে। মূলবিন্দু বলতে এখানে আমরা ধরে নিতে পারি যে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু, প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু, এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে অ্যাকুরেট অ্যান্সার। তো মূলবিন্দুটা কার? প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু। তো দেখো এই প্রসঙ্গ কাঠামোর তো অনেকগুলা বিন্দু আছে, তো ধরে নাও প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তুমি এই বস্তুটার গতি মেজার করতে চাও। এই যে ধরো ব্যক্তি যাচ্ছে, এটা তুমি কি করতে চাও? গতি মেজার করতে চাও। বা তুমি ধরো একটা পাখি উড়ে যাচ্ছে, ধরে নাও, আমি সহজে বলি যে মনে করো পাখি কেমনে আঁকে রে, পাখি কেমনে আঁকে বলো? তো ধরে নাও এই যে এইভাবে একটা পাখি আমি সহজে ড্র করলাম। ধরো এই পাখি এভাবে কি করতেছে, ধরে নাও উড়ে যাচ্ছে পাখি, আল্লাহ জানে কি পাখি আঁকছি। তো ধরে নাও এটা একটা কি হইতেছে ভাইয়া, একটা পাখি এভাবে উড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন তুমি প্রসঙ্গ কাঠামোর এই বিন্দুর সাথে মাপবা, নাকি এই বিন্দুর সাথে মাপবা, নাকি এই বিন্দুর সাথে মাপবা? এই বিন্দুর সাথে মাপলে তো বেশি দূরত্ব পাবা, এইখানের সাথে মাপলে তো আরেক রকম পাবা, এটার সাথে মাপলে তো আরেক রকম পাবা। তো করা হয় কি প্রসঙ্গ কাঠামোর যে কোনো বিন্দু সাপেক্ষে মাপা হয় না, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে মাপা হয়, ঠিক আছে? তো এই জন্য তুমি দেখো, তাহলে আমরা যদি বলি যে বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, সেই বিন্দুটা হচ্ছে, যদি আমাদের প্রসঙ্গ কাঠামো শুধু প্রসঙ্গ কাঠামো থাকতো তাহলে আমরা প্রসঙ্গ কাঠামো দেখাইতাম, এবং প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু থাকলে সেটা আমরা প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু দেখাইতাম। বাট এখানে আছে শুধুমাত্র মূলবিন্দু, তাহলে এটাকে আমরা প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু ধরে এটাকেই কারেক্ট অ্যান্সার দেখাবো। বুঝছো? তাহলে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় কোথা থেকে? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে কোনো বস্তুর অবস্থান নির্ধারণ করা হয়। বুঝছো? তো দেখো এখানে আমরা এই চিত্রটাকে একটুখানি মুছে দিই, কারণ মানুষেরটা দিয়ে তো আর বুঝাই নাই, পাখিরটা দিয়েই বুঝাইছি। যে ভাই পাখিরটা দিয়ে কি বুঝাইছি? পাখিরটা দিয়ে তোমাদের বুঝাইছি যে অবস্থানটা আসলে কিভাবে নির্ণয় করা হবে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষেই নির্ণয় করা হবে। বুঝতে পারছো? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয়। তাহলে আমরা বলি যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো বলা হয়। বাট যেহেতু এখানে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু অপশনটা আছে, তাহলে আমরা এখানে কি দিব? মূল বিন্দুটা অপশনটা কারেক্ট দিব। এবার দেখো, চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানকে কি বলবো? তো একজনের সাপেক্ষে আরেকজনকে কি মনে হবে? স্থিতিশীল মনে হবে না? স্থিতিশীলটা কেমন? আপেক্ষিক স্থিতিশীল। তাহলে আমরা দেখি এই যে আপেক্ষিক স্থিতি আছে, এই যে আপেক্ষিক স্থিতিও আছে কিন্তু, বাট স্থিতি আমরা দাগাবো না। একজনের সাপেক্ষে আরেকজন স্থির,
চলন্ত ট্রেনে তুমি আর আমি সামনাসামনি বসে আছি, তুমি কি প্রকৃতপক্ষে স্থির? তো আমার কাছে মনে হচ্ছে তোমাকে স্থির, তোমার কাছে মনে হচ্ছে আমার কাছে স্থির, এটা কিন্তু মনে হচ্ছে। তো এই জন্য এটা কি একজনের সাপেক্ষে আরেকজনের মনে হচ্ছে, তো এই জন্য এটা কিন্তু আপেক্ষিক স্থিতি। তাহলে বুঝতে পারছো আপেক্ষিক স্থিতি কি? এখন দেখো আমরা গতিকে তোমাদের বইয়ে কয়েকটা টাইপে ভাগ করা হয়, বুঝছো? তো সেই গতির প্রকারভেদগুলো নিয়ে আমরা একটুখানি আলোচনা করবো। তো গতি কি জানি দেখছিলাম যে প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে যদি কোনো বস্তু অবস্থানের পরিবর্তন হইতে থাকে, যেমন আমি বলছিলাম যখন আমরা হাঁটতে থাকবো তখন আমার প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কিন্তু পারিপার্শ্বিক সাপেক্ষে আমার অবস্থানের পরিবর্তন হচ্ছিল আমি যখন হাঁটতেছি। তো আমার হাঁটাটাই মনে করো গতি, একটা গাড়ি চলতেছে ওটাই মনে করো গতি, এবং একটা বাস চলতেছে ওটাই মনে করো হচ্ছে গতি। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনটাই হচ্ছে কি গতি। গতি কি বুঝাইতে পারছি? এখন তোমাদের বইয়ে গতিকে কয়েকটা ভাগে 5টা ভাগে ভাগ করছে, ঠিক আছে? তো 5টা ভাগে এখানে দেখতে পাচ্ছ, প্রথমে হচ্ছে গিয়ে সরলরৈখিক গতি, তারপর হচ্ছে কি ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি এবং হচ্ছে সরল স্পন্দন গতি। তো এবং এই গতিগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো। তো একটুখানি দেখে নাও যে গতিগুলো কি, 5টা টাইপের গতি কি কি। তো সবার আগে আমরা সরলরৈখিক গতি দেখি। তো সরলরৈখিক গতি দেখতে পাচ্ছ একটা যে গাড়ির চাকার মধ্যে 2 ধরনের গতি হয়, চাকাটা কিন্তু গোল গোল ঘুরে, তো এটাকে আমরা কি বলবো? ঘূর্ণন গতি, ঠিক আছে? এবং এই পুরো গাড়ির বডিটা এই চাকাটা নিয়ে চলে যাচ্ছে, তো সেটাকে আমরা বলবো রৈখিক গতি। কোনো বস্তু যদি একটা সরলরেখা বরাবর গতিশীল হয় তখন তার গতিকে আমরা কি বলি? রৈখিক গতি। আর রৈখিক গতির একটা শর্ত আছে, ঠিক আছে? আচ্ছা, রৈখিক গতি তাহলে সহজ কথা ভাই, কোনো বস্তু যদি সরলরেখা বরাবর গতিশীল হয়, একদম সোজাসুজি গতিশীল থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? রৈখিক গতি। দেখো কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয়, অর্থাৎ কোনো বস্তুর গতি যদি এমন হয় একটি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে, তখন তাহলে তার গতিকে আমরা কি বলবো? রৈখিক গতি। ধর একটা পিঁপড়া একদম সোজা চলে যাইতেছে, তখন সেটাকে আমরা কি বলবো? রৈখিক গতি। তাহলে এই যে একটা গাড়ি চলতেছে, সোজা রাস্তায় একটা গাড়ি চলতেছে, সোজা রাস্তায় একটা গাড়ি চলে যাচ্ছে, তখন ওই গাড়ির বেগটাকে বলবো, গাড়ির গতিটাকে বলবো একটা রৈখিক গতি। সহজ কথা ভাই, যদি একটা বস্তু গতিশীল হয় মানে অবস্থার পরিবর্তন হয়, সেটা এরকম ভাবে হইতে পারে না যেমন সাপার মতো আঁকা বাঁকা ভাবে বেঁকে। তো সাপের চলার গতিটা কি রৈখিক গতি বলতে পারবা না। কিন্তু ধরে নাও আমি সোজা একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, বা তুমি সাইকেল চালায় যাচ্ছ, একদম সোজা, ডানেও যাচ্ছ না বামেও যাচ্ছ না, তো সেই ক্ষেত্রে তোমার গতিটাকে আমরা কি বলবো? রৈখিক গতি, ঠিক আছে? তো সোজা রাস্তায় চলন্ত গতি তো রৈখিক গতি। এখন দেখো চলন গতি এবং রৈখিক গতির মধ্যে একটা সম্পর্ক আছে। আগে ঘূর্ণন গতিটা দেখি, চলন গতিতে 3 নাম্বার আলোচনা করছি, দেখাইতেছি। ঘূর্ণন গতি কি? জাস্ট কোনো একটা বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যদি ওই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে সবসময় ঘুরতে থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? ঘূর্ণন গতি। মনে করো এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, ধরে নাও এটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট একটা বিন্দু। একটা ফ্যানের পাখার কথাই বলি, এই যে ফ্যানের পাখা মনে করো, এই যে একটা ফ্যানের পাখা, তো ওখানে অরিজিনাল ফ্যানের পাখাই তো দেওয়া আছে, তাই না? এই যে অরিজিনাল ফ্যানের পাখা দেওয়া আছে, ধরো এই যে একটা ফ্যানের পাখা, এইটা হচ্ছে গিয়ে ধরো নির্দিষ্ট বিন্দু, তো পাখার উপর মনে করো একটা বিন্দু, ঠিক আছে? তো ফ্যানের পাখাটা এখান থেকে যখন এখানে আসে, এই যে, তো বলতো এই যে এই দূরত্বটা সব সময় কি বলতো বজায় রাখছে না? আবার এই ফ্যানের পাখাটা এখান থেকে যখন এখানে ঘুরে এখানে চলে আসছে, তো এই যে দূরত্বটা, এই দূরত্বটা সবসময় কি বজায় রাখছে না? বুঝতে পারছো? তো এই দূরত্বটা আবার ধরো এখান থেকে ঘুরে এখানে চলে আসছে, এই দূরত্বটা কিন্তু সব সময় বজায় রাখে। তাহলে এই যে এই কণাটা যদি আমরা ধরি ফ্যানের, এই কণাটা কিন্তু এইরকম ভাবে কি করতে থাকে? ঘুরতে থাকে, বুঝছো? এরকম ভাবে ঘুরতে থাকে। তাহলে আমরা বলি যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে থেকে, এই যে নির্দিষ্ট বিন্দু থেকে, এই নির্দিষ্ট বিন্দু অথবা অক্ষ হইতে পারে, তো এই নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তাকার পথে ঘূর্ণমান হয়ে ওই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে চলতে থাকে, ঠিক আছে? দেখো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান হয়েছে না, এবং ওই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করেই কিন্তু কি চলতেছে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান হবে কিভাবে? বৃত্তাকার পথে ঘূর্ণায়মান হয়ে ওই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে চলতে থাকে, তখন সেই বস্তুর গতিকে আমরা কি বলবো? ঘূর্ণন গতি। অনেক টাইপের ঘূর্ণন গতি আছে, সবচেয়ে বেশি তোমরা যেটা দেখো ফ্যানের পাখার ঘূর্ণন, এটা হচ্ছে একটা কি ঘূর্ণন গতি। আবার গাড়ির চাকা যখন চলে, গাড়ি যখন ঘুরে, গাড়ির চাকাটা যেভাবে ঘুরে, ওটাও কি ঘূর্ণন গতি, ঠিক আছে? এরপরে আবার এই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটাকে পর্যাবৃত্ত গতিও বলে, কিন্তু এটাকে আবার কি ঘূর্ণন গতিও বলে। তাহলে ঘূর্ণন গতি একটা কি, মানে পর্যাবৃত্ত গতিগুলোও কি একটা ঘূর্ণন গতি হইতে পারে যদি বৃত্তাকার পথে চলে, বুঝছো? কিন্তু সকল পর্যাবৃত্ত গতি আবার কি না, ঘূর্ণন গতি না। এটা আমরা একটু পরে দেখবো। পর্যাবৃত্ত গতি কি সেটাই তো এখনো দেখিনি, তাই না? দেখবো। তো ঘূর্ণন গতি কি ভাইয়া? যদি কোনো বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে এবং সবসময় সমান দূরত্ব বজায় রেখে ঘুরে, তখন সেটাকে আমরা কি বলবো? ঘূর্ণন গতি। সংজ্ঞাটা আবার দেখো, যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান হয়ে ওই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে চলতে থাকে, তখন সেই বস্তুর গতিকে আমরা কি বলি? ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতির উদাহরণ কি কি? বৈদ্যুতিক পাখার গতি আছে, আবার ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে, ঘড়ির কাঁটা, তো ঘড়ির কাঁটাও কি একটা ঘূর্ণন গতি, আবার এটা একটা পর্যাবৃত্ত গতিও আমরা আলোচনা করতেছি সামনে। তো ঘড়ির কাঁটা একটা ঘূর্ণন গতি।
এবার আসো চলন গতি। চলন গতি আর রৈখিক গতি কাইন্ড অফ সেম, বুঝছো? চলন গতির যে উদাহরণগুলো ওগুলো রৈখিক গতিতেও দেওয়া যায়। তো রৈখিক গতির জন্য মানে চলন গতির জন্য একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হচ্ছে বস্তুর সকল কণা একই সময় একই দূরত্ব অতিক্রম করতে হবে। বিষয়টা বুঝতে পারছো? সেটাকে আমরা কি বলবো? চলন গতি। তাহলে দেখো কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে বস্তুর সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই গতিকে আমরা কি বলবো? চলন গতি। মনে করো এই যে বইয়ের উদাহরণটাই দেওয়াই, ঠিক আছে? বইয়ের উদাহরণটাই দেওয়াই। মনে করো আমি এখানে একটা বই আঁকি, যদিও আমি ভালো বই আঁকতে পারি না, তারপর ওটা দেখে দেখে এঁকে ফেলি। ধরে নাও, আচ্ছা সহজে একটা বই আঁকি। ধরে নাও এই যে এটা আমাদের একটা বই। কেমনে আঁকে রে বই? এই যে হ্যাঁ, এটা দেখে দেখে এঁকে ফেলি। মনে করো এই যে একটা বই। তো এই বইটারে না ধরে আমরা করব কি, এই যে এই বইটারে ধরে ঠেলতেছি আমি, জাস্ট ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় মনে করো এইভাবে নিয়ে গেছি, এইভাবে নিয়ে গেছি। তো এইভাবে নিয়ে গেলে বলো তো যে এই যে এই কর্নারটার কথা চিন্তা করো, এই কর্নারটা এখান থেকে এখানে আসছে, এবং এই কর্নারটার কথা চিন্তা করো, এই কর্নারটাও এখান থেকে এখানে আসছে। আবার এই কর্নারটার কথা চিন্তা করো, এই কর্নারটাও এখান থেকে এখানে আসছে। আবার তুমি এই কর্নারটার কথা চিন্তা করো, এই কর্নারটাও এখান থেকে এখানে আসছে, বুঝছো? তো এরকমভাবে তুমি যদি এখানে কোনো একটা কর্নার কথা চিন্তা করো, সেটাও কি এখান থেকে এখানে আসছে। তুমি খেয়াল করো তো এইটা এটা 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 এই যে প্রত্যেকটা দূরত্ব সমান না, বুঝতেছো? এই কণাটা এখান থেকে এখানে গেছে, ওই একই সময়ে এইখানে যে কণাটা ছিল এখান থেকে কোথায় চলে গেছে? এখানে চলে গেছে। ওই একই সময়ে এখানে যে কণাটা ছিল এখান থেকে কি এখানে চলে গেছে। আবার এখানে যে কণাটা ছিল এখান থেকে কোথায় চলে গেছে বলো তো? এখানে চলে গেছে। বুঝতে পারছো? তার মানে এই বইয়ের প্রত্যেকটা কণা একটা নির্দিষ্ট সময়ে একই দূরত্ব কি অতিক্রম করছে। এই বইটাকে আমরা ঠেলে জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছিলাম। তো যখন নিয়ে গেছি ওই বইয়ের প্রত্যেকটা কণা সমান সময় সমান পথ অতিক্রম করছে, তখন এই টাইপের গতিটাকে আমরা কি বলবো? চলন গতি। মানে যে কোনো কিছু ঠেলে নিয়ে যাওয়ালে আমরা কি চলন গতি পাবো। ধরো না একটা গাড়ি চলতেছে, ধরো এখান থেকে গাড়িটা যাত্রা করছে, এটা মনে করো গাড়ির চাকা। এই যে গাড়িটা এখান থেকে যাত্রা করে ধরে নাও এইভাবে যাচ্ছে আর কি, এইভাবে যাচ্ছে। তাহলে বলো তো এই যে গাড়িটা আমরা পাইতেছি, এই গাড়িটা যদি এই দিক বরাবর যায়, তো গাড়ির চাকায় আমরা কি পাবো? গাড়ির চাকায় আমরা পাবো, এই চাকায় আমরা পাবো হচ্ছে গিয়ে ঘূর্ণন গতি। যেহেতু এটা সরল রেখা বরাবর চাইতেছে, তো এটাকে আমরা কি বলবো বলতো? এখানে আমরা কি পাবো? এখানে আমরা রৈখিক গতিও পাবো। এখানে আমরা কি পাইতেছি? এখানে আমরা রৈখিক গতিও পাইতেছি, যেহেতু সরলরেখা বরাবর যেতেছে। চাকায় পাইতেছি ঘূর্ণন গতি, আর সরলরেখা বরাবর পাইতেছি রৈখিক গতি। এটা যদি আমাদের প্রসঙ্গ কাঠামো হয়, মনে করো এটা যদি আমাদের প্রসঙ্গ কাঠামো হয়, তাহলে বলতো এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে প্রত্যেক এই যে এই কণা যতটুকু দূরত্ব অতিক্রম করে, ওই এই কণাও একই সময় একই দূরত্ব যায় না? এই গাড়িটা যদি চলতে চলতে এখানে সামনে চলে আসে, তাহলে এই কণাটাও এখান থেকে যতটুকু যাবে, এই কণাটাও এখান থেকে ঠিক ততটুকু যাবে না? তো আমরা বলতে পারি যে গাড়ির বডি, এই যে গাড়ির যে বডি আছে, সেই বডিটা রৈখিক গতিতে গেলেও এই গাড়ির এই বডির এই গতিটাকে, গাড়ির যে বডিটা, এই গতিটাকে আমরা কি বলতে পারি বলতো? চলন গতিও বলতে পারি। তো এখানে কয় টাইপের গতি আছে গাড়ি চলার? চাকার মধ্যে হয় ঘূর্ণন গতি, এবং হচ্ছে গাড়ি যেহেতু সোজা পথে গেলে সেটাকে আমরা বলতে পারি রৈখিক গতি। এবং এই গাড়ির বডিটা, যেমন বই সমান সময় সমান দূরত্ব অতিক্রম করছে, তো এই গাড়ির বডিটাও সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, তখন সেটাকে আমরা কি বলতে পারি বলতো? চলন গতি। বুঝতে পারছো? চলন গতি কাকে বলবো? চলন গতি হচ্ছে জাস্ট কোনো একটা বস্তু যদি গতিশীল হয়, যাতে বস্তুর প্রত্যেকটা কণা একই সময় একই দূরত্ব অতিক্রম করে, তখন সেটাকে আমরা বলবো চলন গতি। আশা করি চলন গতি বুঝতো। তো এবার দেখো পর্যাবৃত্ত গতি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো পর্যাবৃত্ত গতি কি? পর্যাবৃত্ত গতি হচ্ছে যদি কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দিক থেকে একই সময় পর পর ওই বিন্দুকে কি করে? অতিক্রম করে, তখন সেটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি দেখো, আগে সংজ্ঞাটা পড়ে নাও। কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যেটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। তো ঘড়ির কাঁটা দিয়ে আমি তোমাকে একটুখানি বুঝাই। মনে করো এটা ঘড়ি, সেটা মনে করো সেকেন্ডের কাঁটা, এটা হচ্ছে কি আমাদের সেকেন্ডের কাঁটা। তো সেকেন্ডের কাঁটাটা কি করলো? এখান থেকে যাত্রা শুরু করলো। তো এটা ঘুরে ঘুরে এখানে আসবে। কয় সেকেন্ড পরে আসবে বলো তো? এই 60 সেকেন্ড পরে আসবে, ঠিক আছে? তো এখান থেকে যাত্রা শুরু করলো, মনে করো এইভাবে ঘুরে আবার এখানেই আসবে। কয় সেকেন্ড পরে আসবে? 60 সেকেন্ড পরে আসবে। আবার এখান থেকে আবার ঘুরবে, আবার ঘুরে আবার কয় সেকেন্ড পরে আসবে? 60 সেকেন্ড পরে আসবে, একই দিক থেকে একইভাবে আসবে। তাহলে এখানে কয়টা কন্ডিশন দেখো। প্রথম হচ্ছে কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় এটি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দু, তাহলে আমরা প্রথমে পাইতেছি হচ্ছে গিয়ে নির্দিষ্ট বিন্দু হইতে হবে। তো নির্দিষ্ট বিন্দুকে কি করবে?
ঠিক আছে, নির্দিষ্ট বিন্দু পাইতেছি, তারপর হচ্ছে নির্দিষ্ট দিক থেকে, নির্দিষ্ট দিক থেকে হইতে হবে, নির্দিষ্ট দিক থেকে হইতে হবে, নির্দিষ্ট দিক থেকে হইতে হবে এবং নির্দিষ্ট বেগে হইতে হবে, নির্দিষ্ট বেগে হইতে হবে, নির্দিষ্ট বেগে হইতে হবে এবং হচ্ছে নির্দিষ্ট সময় পর পর এটা হইতে হবে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় হইতে হবে। এই কন্ডিশনগুলো যারা মানে তখন সেই গতিটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। এখন ঘড়ির কাঁটার কথা চিন্তা করো, এই যে দেখো এটা একটা ঘড়ির কাঁটা, ধরো একটা সেকেন্ডের কাঁটা, কি হবে 60 সেকেন্ড পর পর এই যে নির্দিষ্ট বিন্দু, ধরে নাও এই যে 12 কাঁটা আমি নির্দিষ্ট বিন্দু ধরে নিছি, তো কি হবে এই নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে যদি এই যে ঘড়ির কাঁটা এইভাবে ঘুরে, বুঝতে পারছো, সবসময় এইভাবেই ঘুরবে, এমন না যে প্রথম 60 সেকেন্ড এভাবে ঘুরবে পরে তার বিপরীত দিকে ঘুরবে, এমন কিন্তু হবে না, সবসময় একই দিক থেকে, তাহলে নির্দিষ্ট দিক থেকে, তাহলে এই নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর, ঠিক আছে, নির্দিষ্ট সময় পর পর, একই সময় পর পর এটাকে কি করবে, ধরো 60 সেকেন্ড পর পর, 60 সেকেন্ড পর পরই এটাকে অতিক্রম করবে, এমন না যে প্রথমে 60 সেকেন্ড হইলো, পরে 55 সেকেন্ড হইলো, পরে 50 সেকেন্ড হইলো, পরে 70 সেকেন্ড হইলো, এরকম করে করে অতিক্রম করতেছে, তাহলেও হবে না। তাহলে কি হইতে হবে, নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে হবে, নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর হইতে হবে এবং নির্দিষ্ট বেগ, এবং বেগের মানও কি থাকা লাগবে, একই থাকবে। আসলে বেগের মান যদি একই না থাকে তাহলে তো নির্দিষ্ট সময় একই, মানে নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুকে অতিক্রম করে, বিষয়টা এরকম হবে না। তাহলে কি বেগের মানও কি হইতে হবে, নির্দিষ্ট হবে এবং নির্দিষ্ট সময়ও কি হবে, নির্দিষ্ট হবে। যদি সবাই এই কন্ডিশনটা মানে তখন সেই গতিটাকে আমরা কি বলবো, পর্যাবৃত্ত গতি। তাহলে সংজ্ঞাটা কি দেখো, কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা কি বলি, পর্যাবৃত্ত গতি বলি। ঠিক আছে, এই পর্যাবৃত্ত গতি দেখো কি কি হইতে পারে। এই পর্যাবৃত্ত গতি বৃত্তাকার হইতে পারে, এই যে বৃত্তাকার কিন্তু অলরেডি তোমাকে আমি দেখায় ফেলছি। কি কি হইতে পারে দেখো, পর্যাবৃত্ত গতি এক হইতে পারে, 1 নাম্বার হইতে পারে হচ্ছে বৃত্তাকার, তো সেটা তোমাকে আমি দেখায় ফেলছি যে এটা বৃত্তাকার হইতে পারে। ঠিক আছে, বৃত্তাকার হইতে পারে, উপবৃত্তাকার হইতে পারে। উপবৃত্তাকার মানে হচ্ছে এই যে এরকম, এই যে এরকম শেপ। দেখো পৃথিবীর চারপাশে সূর্যের বেগ, এই যে দেখো এটা যদি হচ্ছে আমরা বা সূর্যের চারপাশে পৃথিবীর বেগ, এই সূর্যের চারপাশে যদি পৃথিবী ঘুরতে থাকে তাহলে এটা কেমন পথে ঘোরে বলো তো। এটা যদি হয় পৃথিবী এবং এটা যদি হয় সূর্য, এটা কিন্তু একদম ওইখানে দেখে মনে হচ্ছে বৃত্তাকার, বাট অ্যাকচুয়ালি বৃত্তাকার না, একটুখানি চ্যাপ্টা থাকে, একটুখানি কি থাকে, চ্যাপ্টা। তাহলে এটা হচ্ছে আমাদের কি সূর্য, এটা হচ্ছে আমাদের সূর্য, আর এটা হচ্ছে আমাদের কি বলতো, পৃথিবী। এটা হচ্ছে আমাদের কি, পৃথিবী। তো এই যে শেপটা, এটা উপবৃত্তাকার, এখানে দেখেও যদি এটাকে বৃত্তাকার মনে হচ্ছে, বাট এই যে শেপটা, যেই শেপে পৃথিবী ঘুরতেছে সূর্যের পাশ দিয়ে, সেটা হচ্ছে উপবৃত্তাকার। বুঝছো, এটা হচ্ছে উপবৃত্তাকার। তো উপবৃত্তাকার কথাটার মানে কি, মানে হচ্ছে এই যে এরকম ভাবে একটু চ্যাপ্টা থাকবে, পিওরলি গোল না, বুঝছো, পিওরলি গোল না, একটুখানি কি এরকম ভাবে চ্যাপ্টা, এরকম ভাবে ঘুরতে থাকে, বুঝছো, তখন এটা উপবৃত্তাকার হয়। তাহলে আমরা দেখলাম যে এটা বৃত্তাকার হইতে পারে, এবং 2 নম্বরে এটা কি হইতে পারে বলতো, উপবৃত্তাকার হইতে পারে। সেটাও আমরা বুঝলাম, একটা এক্সাম্পলও দেখলাম যে সূর্যের চারপাশে যে পৃথিবীটা ঘুরতেছে সেটা কোন শেপে ঘুরে, উপবৃত্তাকার শেপে। আর পৃথিবীর চারপাশে সূর্যের গতি একটা পর্যাবৃত্ত গতি, কিভাবে চিন্তা করো তো, চিন্তা করো, সরি, সূর্যের চারপাশে পৃথিবীর গতি, পৃথিবীর চারপাশে তো সূর্য ঘুরে না, সূর্যের চারপাশে পৃথিবীর গতি একটা পর্যাবৃত্ত গতি কিভাবে হয় বলো। এই যে সূর্যটা, পৃথিবীটা চারপাশে ঘুরতেছে, সূর্য চারপাশে হচ্ছে কি পৃথিবী। দেখো তো 365 দিন পর পর, ধরে নাও কোনো একটা জায়গায়, যে এখানে তো হয় কি, এই পৃথিবীটা সূর্যের চার দিকে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এই পয়েন্টে আসতে আসতে 1 বছর লেগে যায় আবার। মানে পুরো সূর্যটাকে, পৃথিবী পুরো সূর্যটাকে প্রদক্ষিণ করতে 1 বছর লাগে, 365 দিন লাগে। তো দেখা যায় কি, যে যেভাবে পৃথিবী প্রথমে গেছিল ঠিক ওই একইভাবে 365 দিন পর পর আবার ফিরে আসে। ঠিক আছে, তো এরকম ভাবে দেখা গেছে যে 365 দিন পর পর কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে পৃথিবী সূর্যের এই কক্ষপথের উপর কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে 365 দিন পর পর একবার কি করে, অতিক্রম করে। তো এই জন্য আমরা দেখতেছি, আর এবং ওই যে পথটা, পৃথিবী যেই পথে সূর্যের চারপাশে ঘুরতেছে ওই পথটা আবার কিরকম পথ, উপবৃত্তাকার পথ, এই আর কি। তাহলে আমরা দেখতেছি যে পর্যাবৃত্ত গতি বৃত্তাকারও হইতে পারে, উপবৃত্তাকারও হইতে পারে। ঠিক আছে, এবং আরেকটা হইতে পারে কি দেখো, সরলরৈখিকও হইতে পারে এবং ত্রিভুজাকারও হইতে পারে। এই যে 2 নম্বর গেল, এবার 3 নম্বর।
3 নাম্বার এটা কি হইতে পারে? সরল রৈখিক হইতে পারে, সরল রৈখিকও হইতে পারে। কিভাবে সরল রৈখিক হইতে পারে? ধরে নাও এই হচ্ছে কি আমাদের একটা সরল রেখা, ঠিক আছে, এই একটা নির্দিষ্ট বিন্দু। তো একটা বস্তু মনে করো এরকম ভাবে চলতেছে, এরকম ভাবে চলতেছে। সেলাই মেশিনের সুই দেখছো না? সেলাই মেশিনের সুই কি হয়? একবার উপরে যায়, একবার নিচে যায়, একবার উপরে যায়, একবার নিচে যায়। এই যে এরকম উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে। তাহলে দেখো তো, তুমি যদি এই বিন্দুর কথা চিন্তা করো, তো দেখো একটা নির্দিষ্ট সময় পর পর এটাকে একই দিক থেকে অতিক্রম করতেছে না বারবার? দেখো মনে করো এখান থেকে এটা অতিক্রম করে গিয়ে আবার এসে আবার ওই নির্দিষ্ট সময় পর পর, আবার এসে আবার ওই নির্দিষ্ট সময় পর পর, আবার এসে আবার ওই নির্দিষ্ট সময় পর একই দিক থেকে কি করতে থাকে? অতিক্রম করতেই থাকে, বুঝছো? সেলাই মেশিনের সুইয়ের কথা চিন্তা করো, একবার উপরে যায়, একবার নিচে, একবার উপরে, একবার নিচে, একবার উপরে। তারপরে একটা নির্দিষ্ট সময় পর পর ধরো এই আমার হাতের কথা চিন্তা করো, একবার উপরে গেল, একবার নিচে গেল, আবার উপরে গেল, আবার নিচে গেল। তাহলে নির্দিষ্ট সময় পর পর কি উপরের থেকে আবার নিচে এসে এসে এই বিন্দুতে আসতেছে না? নির্দিষ্ট সময় পর পর একই বেগে, একই দিক থেকে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে এভাবে করতেছে। তো এটা কি? পর্যাবৃত্ত গতি। তাহলে দেখো পর্যাবৃত্ত গতিটা আমরা দেখলাম, বৃত্তাকার হইতে পারে, উপবৃত্তাকার হইতে পারে এবং সরলরেখিক হইতে পারে। এবং 4 নম্বরে আমরা যদি দেখি, এটা ত্রিভুজ আকৃতিরও হইতে পারে, ত্রিভুজ আকৃতির, যে কোনো আকৃতির হইতে পারে আসলে, বুঝছো? ত্রিভুজ আকৃতির শেপ যদি হয়, এবং একটা বস্তু যদি এরকম হয় যে এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে আবার এখানে, মনে করো এটা হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দু। এখান থেকে এখান থেকে এখান থেকে নির্দিষ্ট সময় পর আবার এখানে ফিরে আসলো, আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, নির্দিষ্ট সময় আবার এখানে ফিরে আসলো। তো তখন এটাকেও আমরা কি বলতে পারি বলতো? পর্যাবৃত্ত গতি বলতে পারি, ঠিক আছে? তাহলে পর্যাবৃত্ত গতি কি? বৃত্তাকার হইতে পারে, উপবৃত্তাকার হইতে পারে, সরলরেখিক হইতে পারে, আবার ত্রিভুজাকারও হইতে পারে, কিন্তু লিখেই দিছি। ওকে, সো এই এখন কিছু উদাহরণ দেখি। ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি, এটা তো এক্সাম্পল দিয়ে দেখাইলাম। সূর্যের চারদিকে পৃথিবীর গতি, এটাও পর্যাবৃত্ত গতি, মাত্র এটাও আমাদের বললাম। আলপনা বা সেলাই মেশিনের গতির সুই, এটাও তো বললাম পর্যাবৃত্ত গতি। আবার হচ্ছে পিস্টনের গতি, পিস্টন চিনো? ইঞ্জিন আছে না, যারা ওই বাইকের ভেতরে বা গাড়ির ভেতরে দেখবা ইঞ্জিন থাকে, তো ইঞ্জিনে দেখবা পিস্টন থাকে, যেটা এরকম 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 আপ ডাউন করে। দেখবা অনেক অ্যাডভার্টাইজমেন্টে এভাবে দেখানো হয় যে গাড়ির চাকা ঘুরতেছে আর ইঞ্জিন এরকম 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 আপ ডাউন করা হয়েছে। যদি অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকো তাহলে তো বুঝবা। তো ওই যে গাড়ির ওই সেলাই মেশিন বা গাড়ির পিস্টনের গতি, এটাও আমাদের কি? পর্যাবৃত্ত গতির উদাহরণ, বুঝছো? তাহলে পর্যাবৃত্ত গতি অনেক ইম্পর্টেন্ট, এটা নিয়ে অনেক আলোচনা করছি, এই কথাগুলো মনে রাখবে, একটু পরে এমসিকিউ সলভ করবো। তো পর্যাবৃত্ত গতি আমরা বুঝলাম। এবার হচ্ছে আমাদের বুঝতে হবে পর্যায়কাল। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণার একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে সেটা হচ্ছে কি? তার পর্যায়কাল। যেমন আমি তোমাকে বলি, ধরো ঘড়ি দিয়ে বুঝাই, যেটা পর্যায়কালের বিষয়, তাহলে ঘড়ি দিয়ে বুঝাই। তাহলে ঘড়ির, দেখো এটা এটা মনে করো আমাদের ঘড়ি, তো ঘড়ির মনে করো এটা কিসের কাঁটা? এটা মনে করো হচ্ছে আমাদের সেকেন্ডের কাঁটা, এটা মনে করো সেকেন্ডের কাঁটা। সেকেন্ডের কাঁটাটা এইভাবে ঘুরে 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 মনে করো আবার এখানে আসবে। আসতে এটার কত সময় লাগে বলতো? টি কত কয় সেকেন্ড লাগে? 60 সেকেন্ড না? তাহলে একবার সম্পূর্ণ ঘুরতে, দেখো এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে 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 এইভাবে 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 ঘুরে 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 আবার এখানে আসছে। তাহলে পর্যাবৃত্ত গতি সম্পন্ন হতে ঘড়ির কাঁটা তো পর্যাবৃত্ত গতি সম্পন্ন। তো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণার একটা সম্পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে। দেখো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা ছিল, এটা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে এটা সময় লাগছে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তো এটার পর্যায়কাল কত? 60 সেকেন্ড। বুঝতে পারছো? আচ্ছা আবার বুঝাই, মনে করো একটা এটা এটা কিসের ছিল বলতো? এটা সেকেন্ডের কাঁটা, এটা ছিল হচ্ছে সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের কাঁটা, এটা ছিল আমাদের সেকেন্ডের কাঁটা। এখন আমি যদি চিন্তা করি যে আমাদের মিনিটের কাঁটা, সো এটা যদি আমি চিন্তা করি যে আমাদের মিনিটের কাঁটাটা আর একটু কি হয়, মোটা হয় আর একটু বড় হয়। ধরো এটা হচ্ছে আমাদের কি? মিনিটের কাঁটা। তো সেকেন্ডের কাঁটাটাতে মনে হয় একটা দাগ দিলে ভালো হইতো, তাই না? তো একটা দাগ দিয়ে দিই, জাস্ট সেকেন্ডের কাঁটাটা জাস্ট একটা দাগ, এই যে একটা চিকন দাগ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ডের কাঁটা। এখন দেখো এটা একটু মোটা, এটা হচ্ছে ধরে নাও আমাদের মিনিটের কাঁটা। তো এই মিনিটের কাঁটাটা এখান থেকে ধরো যাত্রা শুরু করবে, একটা সম্পূর্ণ ঘুরে আবার এই বিন্দুতে আসতে ওর যে পর্যায়কাল, এটা কত আসবে বলো তো? 60 সেকেন্ড না, কিন্তু এটা আসবে কি 60 মিনিট, যেটাকে আমরা কি বলতে পারি? 1 ঘন্টা। বুঝতে পারছো? আবার এই যে চিন্তা করো, এই হচ্ছে কি আমাদের সূর্য, সূর্য আমাদের মনে করো এটা আমাদের সূর্য কিরণ দিতেছে, এটার চারপাশে এই যে উপবৃত্তাকার কক্ষপথ, ঠিক আছে? এই যে সূর্য, এই সূর্যের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথ, এই কক্ষপথে মনে করো যে পৃথিবী, সেটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের সূর্য, এটা হচ্ছে আমাদের সূর্য, এটা হচ্ছে কি আমাদের পৃথিবী, পৃথিবী, তাই না? এটা হচ্ছে কি আমাদের পৃথিবী। এই যে পৃথিবী, এটা সূর্য, এটা পৃথিবী,
এই যে সূর্যের চারপাশে এই যে পৃথিবীটা মনে করো এই দিক বরাবর ঘুরতেছে, কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কয়দিন পর পর, টি ইকুয়াল টু 365 দিন, 365 দিন পর পর একটা পূর্ণ স্পন্দন শুরু করবে। মনে করো এই বিন্দু থেকে যাত্রা শুরু করে ঘুরে আবার এই বিন্দুতে আসবে, কয়দিন সময় লাগবে? 365 দিন। তাহলে এই যে বলো সূর্যের পর্যায়কাল কত? এই যে পর্যায়কাল, সূর্যের চারপাশে পৃথিবী ঘূর্ণনের জন্য পর্যায়কাল কত? 365 দিন। তার মানে কি বলতে পারি যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণার একটা সম্পূর্ণ স্পন্দন দিতে, এখানে তো হাজার হাজার স্পন্দন দিতেই থাকে, সেটা বিষয় না, একটা দিতে কত সময় লাগে সেটাই হচ্ছে কি তার পর্যায়কাল। ধর একটা ফ্যানের পাখা ঘুরতেছে, ধরে নাও এই যে এখানে আমি একটা ফ্যান আঁকতেছি, এই ফ্যানের পাখাগুলো কি করতেছে? ঘুরতেছে, ধুমায়া এইভাবে ঘুরতেছে। তো এই পাখার কোনো একটা কণা ধরো এই বিন্দুকে দেখা গেছে যে 0.01 সেকেন্ডে অতিক্রম করতেছে, মানে এই পাখাটা এবার এভাবে ঘুরে ঘুরে আবার এই বিন্দুতে আসছে, এভাবে ফিরে আসছে। তো এটার জন্য লাগতেছে হচ্ছে 0.01 সেকেন্ড, যেহেতু পাখা অনেক জোরে ঘুরে, তো 0.01 সেকেন্ড ধরে নাও। তাহলে এই পাখার পর্যায়কাল কি? 0.01 সেকেন্ড। সহজ কথা, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণার একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে সেটাই হচ্ছে কি তার পর্যায়কাল। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পর্যাবৃত্ত গতি এবং হচ্ছে সরল স্পন্দন গতি, এই দুইটা গতি খুবই ইম্পর্টেন্ট। পর্যাবৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি ভালো মতো এই দুইটাকে সংজ্ঞা সহ ভালো মতো মুখস্থ করবা। ওকে, এবার দেখো সরল স্পন্দন গতি কি, আমি একটা বব দিয়ে বুঝাই। এই হচ্ছে একটা বব, এটা আমরা এখানে ঝুলাই দিলাম। সো ধরে নাও এই ববটাকে এখানে নিয়ে এভাবে ছেড়ে দিলাম, তাহলে এইভাবে এটা কি করতে থাকবে বলো তো? মুভ করতে থাকবে না? এটা হচ্ছে গিয়ে বব, এভাবে ছেড়ে দিলাম, কোথায় উঠবে আবার এখানে আসে আবার ফেরত আসবে। তো এইভাবে এটা মুভ করতে থাকবে। তোমাদের দেখাইতে পারলে বেটার হইতো, বাট আমার হাতে আপাতত তেমন কিছু নাই যেটা দিয়ে তোমাকে দেখাবো। বাট বিষয়টা হচ্ছে এরকম, দেখো এই যে এই জিনিসটা জাস্ট এখান থেকে জাস্ট এরকমভাবে ছেড়ে দিস। কি দিয়ে দেখানো যায়? তো এটা রাবার হলে বা একটা সুতা, ধরো একটা সুতার সাথে কিছু একটা বেঁধে এরকমভাবে ছেড়ে দিস, তো এটা কি হবে? এরকমভাবে 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 দুলতে থাকবে না? তাহলে দেখো এটা হচ্ছে এই যে এরকমভাবে দুলতে, বা ওই দোলনার কথা চিন্তা করো, দোলনায় যখন তুমি এইভাবে দোল খাবা তো অর্ধেক সময় এইভাবে যাবে, অর্ধেক সময় এইভাবে যাবে। এখন একটু চিন্তা করো, তো এটা যদি কোনো নির্দিষ্ট বিন্দু হয় তো এটাকে ছেড়ে দিছো, তো ছেড়ে দিলে এইটা দেখো এখান থেকে এইখানে যাবে, এখান থেকে আবার এখানে যাবে। দেখো তো, তাহলে এই যে এখান থেকে এখানে আসলো, তারপর আবার এখান থেকে এখানে গেল। তো এটা কিন্তু এভাবে চলতেই থাকবে। তো দেখা গেছে যে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে, ধরো এই যে আমি তোমাকে বললাম যে এই বিন্দুটাকে একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে। কিভাবে করবে আমি একটু দেখাই তোমাকে, কিভাবে করবে একটুখানি দেখাই। ধরো তার আগে এটা একটু মুছে নিই, কাম সারছে, আবার ওই ঝামেলাটার মধ্যে পড়লাম। বুঝো কি করতেছি? বুঝো, দেখো এখান থেকে ছেড়ে দিছি, এটা 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 টুক 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 করে এখানে আসছে, আবার এখান থেকে এখানে গেছে। সেটা যদি নির্দিষ্ট বিন্দু ধরি, দেখো এখান থেকে এখানে যাবে, এই যে এখান থেকে এখানে আসবে, আবার এখানে এটাকে অতিক্রম করবে, আবার এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে এখানে যাওয়ার সময় এটাকে অতিক্রম করবে। তার মানে আমরা দেখতেছি এটা গতিপথে নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে বারবার কি করতেছে? অতিক্রম করতেছে। এটা নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে বারবার অতিক্রম করতেছে। কিন্তু তাহলে এটাকে আমরা একটা পর্যাবৃত্ত গতি বলতে পারবো, কিন্তু এটার আরো একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে এটা সরল স্পন্দন গতি। কিভাবে? কারণ এটা গতিপথের, দেখো অর্ধেক সময় কোন একটা নির্দিষ্ট পথে যায়, দেখো গতিপথের এই যে পূর্ণ একটা স্পন্দন চিন্তা করো, এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে আবার এখানে ফিরে আসলো, তো তখন সেটাকে আমরা বলবো একটা পূর্ণ স্পন্দন। ঠিক আছে? তো এই পূর্ণ স্পন্দনের অর্ধেক সময় হচ্ছে এখান থেকে এখানে গেল, বাকি অর্ধেক সময় একই পথে কি করলো? ব্যাক করলো। বোঝা যায় বলো? পূর্ণ স্পন্দন কখন বলতেছি দেখো একটু ভালো মতো বুঝো। এখান থেকে যাত্রা করে এখানে গেল, আবার এখান থেকে যাত্রা করে এখানে ফিরে আসলো, তখন সেটাকে আমরা কি বলতেছি? একটা পূর্ণ স্পন্দন। বুঝছো? তাহলে এই গতিপথের অর্ধেক সময় কোনো একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে ফিরে আসছে, তখন এই গতিটাকে আমরা এক তো বলতে পারবো এটাকে পর্যাবৃত্ত গতিও বলতে পারবো, এটাকে আমরা কি পর্যাবৃত্ত গতিও বলতে পারবো, বাট এই গতিটার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে কি স্পন্দন গতি। স্পন্দন গতি এক হচ্ছে এটা পর্যাবৃত্ত গতি, এটা কি স্পন্দন গতি। দেখো সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি হবে, তাহলে আমরা এটা বলতে পারি। সুতরাং সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি। কিন্তু কিন্তু
কিন্তু সকল পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন নয়। তার মানে যদি দেখি যে স্পন্দন গতি হইছে তাহলে সেটা পর্যাবৃত্ত হবে, ঠিক আছে। স্পন্দন গতি যেটা সেটা পর্যাবৃত্ত গতিও। তাহলে দেখো সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু পর্যাবৃত্ত গতি হইলেই স্পন্দন গতি হবে না, বুঝছো এটা কেন? কারণ স্পন্দন গতির একটা বিশেষ শর্ত হচ্ছে গতিপথের অর্ধেক সময় কোনো একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় একই দিকে ফিরে আসতে হবে, তখন এটাকে আমরা স্পন্দন গতি বলতে পারবো। আবার যেহেতু একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পরই অতিক্রম করতেছে, ধরো এখানেই বিন্দুটা চিন্তা করো, তো এদিকে একবার গেল আবার এসে কিন্তু এই বিন্দু থেকেই অতিক্রম করলো, তাহলে এটা গতিপথের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গেল, এই শর্তটাও মানছে এবং একই বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে একই দিক থেকে, এইটাও মানছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? স্পন্দন গতিও বলতে পারবো এবং পর্যাবৃত্ত গতিও বলতে পারবো। কিন্তু পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আবার কি দেখা যায় বলতো? এই যে একটা ঘড়ির কাঁটার কথা চিন্তা করো, তাহলে বারবারও এদিকেই ঘুরবে, এমন হবে না যে গতিপথের অর্ধেক সময় দিকে ঘুরলো বাকি অর্ধেক সময় দিকে ফিরে আসবে, এটা কি হবে? হবে না। তাহলে এটা পর্যাবৃত্ত গতি হবে কিন্তু স্পন্দন গতি হবে না। তাহলে স্পন্দন গতি হওয়ার মেইন শর্ত কি? গতিপথের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে ফিরে আসবে। যদি এমন হয় যে কোনো বস্তু পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা, এই যে এখানে সংজ্ঞাই দেখো পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা, তার মানে স্পন্দন গতি হওয়ার জন্য একে কি হইতে হবে? আগে পর্যাবৃত্ত হইতে হবে। পর্যাবৃত্ত না হলে স্পন্দন হওয়ার কোনো চান্স নেই, বুঝছো? তাহলে কোনো কণার গতি যদি পর্যাবৃত্ত হয় এবং ওই পর্যাবৃত্ত গতির মধ্যে একটা শর্ত থাকে সুন্দর করে, সেটা কি? গতিপথের অর্ধেক সময় কোনো একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে ফিরে আসে, তখন সেটাকে আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি, এই স্পন্দন গতি। দেখো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে এর গতিকে আমরা কি বলবো? স্পন্দন গতি, বুঝছো? তাহলে আমরা এখানে দেখলাম যে এই যে এটা একটা কি বলতো, এটা হচ্ছে আমাদের একটা পেন্ডুলামের গতি। এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলি হচ্ছে পেন্ডুলাম। এটার এক্সাম্পলগুলো অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এটাকে আমরা কি বলি? একটা পেন্ডুলাম। তাহলে এই যে দেখো এই যে এটা একটা পেন্ডুলাম, ঠিক আছে। তাহলে পেন্ডুলামের গতি একটা স্পন্দন গতি, কারণ কি? পেন্ডুলাম অর্ধেক একটা নির্দিষ্ট সময় যায় এবং বাকি অর্ধেক একই পথে ফিরে আসে। দোলনার গতি একটা কি? পর্যাবৃত্ত গতি। কেন দোলনার গতি একটা পর্যাবৃত্ত গতি? চিন্তা করো, একটা দোলনা অর্ধেক সময় গেল এই দিক বরাবর, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে ফিরে আসতেছে, তাহলে দোলনার গতি একটা কি? পর্যাবৃত্ত গতি। তাহলে কি পর্যাবৃত্ত গতি পেলাম? একটা ববের গতি পর্যাবৃত্ত গতি, দোলনার গতি পর্যাবৃত্ত গতি। একটা স্প্রিং এর কথা চিন্তা করো, একটা স্প্রিং ওই যে ওখানে দেওয়া আছে, তারপরে আমি তোমাকে দেখাই। এই যে স্প্রিংকে মনে করো, এই যে একটা স্বাভাবিকভাবে একটা স্প্রিং এভাবে আছে, ধরো একটু সুন্দর চিত্র আঁকার চেষ্টা করি। একটা স্প্রিং মনে করো স্বাভাবিকভাবে এভাবে আছে, তো তুমি এটা কি করলা? কি আরো টেনে এভাবে ছেড়ে দিলা। তো ছেড়ে দিলে স্প্রিংটা কি করবে? এরকম ভাবে লাফালাফি করা শুরু করবে না? লাফালাফি করা শুরু করবে না? তো লাফালাফি যখন করবে, গতিপথের অর্ধেক সময় নিচে নামবে, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে ফিরে যাবে, নিচে নামবে বিপরীত দিকে ফিরে যাবে, নিচে নামবে বিপরীত দিকে ফিরে যাবে। এই যে ঘটনাটা ঘটতেছে, তাহলে কি হয়েছে বলো তো? এটা একটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন। পর্যাবৃত্ত কারণ কি? নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুতে ফিরে যাচ্ছে, তাহলে এটা পর্যাবৃত্ত গতি। এবার এটা স্পন্দন কেন? কারণ এটার গতিটা এমন যে অর্ধেক সময় যেদিকে গেছে, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে ফিরে গেছে, তখন সেটাকে আমরা কি বলবো? স্পন্দন গতি। তো এই পর্যাবৃত্ত গতি আর স্পন্দন গতি খুবই গুরুত্বপূর্ণ। তার চেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি। তার মানে স্পন্দন গতি যদি হয় সেটা পর্যাবৃত্ত গতি হতেই হবে, পর্যাবৃত্ত গতি ছাড়া হবে না, বুঝছো? তাহলে একটা স্পন্দন গতি পর্যাবৃত্ত গতিও এবং স্পন্দন গতিও। কিন্তু সকল পর্যাবৃত্ত গতি আবার স্পন্দন নয়। পর্যাবৃত্ত হইলেই যে স্পন্দন হবে সেটা কিন্তু না, কিন্তু স্পন্দন হইলে ডেফিনেটলি কি? পর্যাবৃত্ত হবে। আশা করি বুঝছো। এবার দেখো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, যেমন সরল দোলক, এই যে সরল দোলকের গতি, ওটাকে দোলনা, ঠিক আছে, বা সরল দোলক, এটাকে আমরা সরল দোলক বা পেন্ডুলাম বলতে পারি। সরল দোলকের গতি, কম্পনশীল সুরশালাকার ও গিটারের গতি। গিটার যারা বাজাইছো দেখবা, তারগুলো কিন্তু তার, এই যে একটা গিটারের তার যদি চিন্তা করো, তারগুলো এইভাবে কাঁপতে থাকে, বুঝতে পারছো? উপরে নিচে, এই যে উপরে নিচে এরকম ভাবে কি হইতে থাকে? কম্পিত হইতে থাকে, উপরে নিচে এভাবে কম্পিত হইতে থাকে তারগুলা, মানে উপরে নিচে এরকম করে কম্পিত হয়, বুঝছো? এরকম করে কম্পিত হইতে থাকে। তাহলে এটাও একটা কি? একবার উপরে যায় আবার নিচে ফিরে আসে, আবার উপরে যায় আবার নিচে করে আসে। এই যে এই তারটার কথা চিন্তা করো, এটা এই যে এই তারটা আস্তে 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 উপরে গেল, আবার আস্তে 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 নিচে ভুলে গেল, এরকম ভাবে কাঁপতে থাকে। তো এই জন্য আমরা গিটারের তারের গতিও একটা কি বলতো?
স্পন্দন গতি। দোলকের দোলন মানে দোলনা যেটা, সেটা স্পন্দন গতি। স্প্রিং এর ঝুলানো বস্তুর দোলন হচ্ছে দোলনার দোলন, ঠিক আছে। তো এগুলো সব কিছু, যে পেন্ডুলাম, দোলনার দোলন, স্প্রিং এর দোলন, এগুলো সব গতিপথে অর্ধেক সময়টা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে ফিরে আসে, তখন সেটাকে আমরা বলবো স্পন্দন গতি। বুঝতে পারছো? তো গতির টাইপগুলো আমরা ভালো মতো বুঝলাম আজকে। তো এখন তোমরা যারা চাও যে ভাইয়ার এই ক্লাসগুলো ফ্রিতে দেখতেছো, ঠিক আছে, তুমি ভর্তি হইলে তো তোমার জন্য ভালো। এখনই যদি ভর্তি হয়ে যাও, ডিসকাউন্টে ভর্তি হতে পারতেছো মাত্র 1010 টাকায়। এটা কিন্তু টেস্ট পেপার সলভিং কোর্স, মূলত এটা লাইভ হবে টেস্ট পেপারের পরে। আর টেস্ট পেপারের আগে যারা ভর্তি হবা আর যারা ভর্তি হবা না, তারা সবাই এই ফ্রি ক্লাসগুলো যেভাবে এখন পাচ্ছ এভাবে পাবে। টেস্টের আগে একদম সম্পূর্ণ বেসিক বুঝিয়ে 26 ব্যাচের সিলেবাস শেষ করব, তারপর 26 ব্যাচের পরীক্ষার শেষে 27 ব্যাচের সিলেবাস শেষ করবো। বুঝতে পারছো? একদম এইভাবে, একদম বেসিক থেকে। টেস্টের পরে যেটা হবে লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স, ওই কোর্সটা লাইভে তোমাদের সম্পূর্ণ একটা টেস্ট পেপার সলভ করে দেবো, একদম 100-তে 100 নিশ্চিত। একটা টেস্ট পেপার সলভ করলে যা দেখবা টেস্ট পেপার থেকে হুবহু কোয়েশ্চেন কম পাইছো, ঠিক আছে। খালি জাস্ট করো আমার সাথে, দেখবা। এবং টেস্ট পেপার সলভিং কোর্সেও থাকো, বেসিক তো বেসিক সব বুঝাচ্ছে। টেস্ট পেপার সলভিং কোর্সেও তুমি যদি থাকো, তুমি কেমনে একটা সাবজেক্টে 90 নিচে পাও সেই জিনিসটা আমি দেখে নেবো, তুমি নিজেও দেখবা। জাস্ট টেস্ট পেপার যদি সলভ করো, আর কিচ্ছু লাগে না ভাই, 90-এর উপরে মার্ক থাকে, এখন টেস্ট পেপার থেকে সব চলে আসে। টেস্ট পেপার সলভ করাবো, টেস্ট পেপার সলভিং প্লাস ফাইনাল রিভিশন কোর্স। এই যে বেসিক তো বুঝাচ্ছি, বেসিক ক্লাসগুলো তো পেয়ে যাচ্ছ, এবং টেস্ট পেপার সলভিং কোর্সটাও পেয়ে যাবে। এখন যদি ভর্তি হও, তোমার একটা বেনিফিট আছে। বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে সাজানো গোছানো ক্লাস করতে পারবা, এবং একটা চ্যাপ্টার শেষে যে এক্সামগুলো দিব সেই এক্সামগুলোও তোমরা কিন্তু দিতে পারবা। তো এক্সামের মাধ্যমে নিজেকে যাচাই করে নিতে পারবা যে তোমার প্রিপারেশনটা কীরকম হইতেছে। প্লাস আমার সাথে সরাসরি কানেক্টেড থাকবা, যে কোনো প্রবলেম হইলে, কোনো সাজেশন লাগলে, কোনো গাইডলাইন লাগলে, যা কিছু লাগে সব কিছু পাবা এই কোর্সটার মাধ্যমে। যারা এই ক্লাসটা দেখতেছো, তো তোমরা যদি ওয়েবসাইটে যাও দেখবা মাত্র এখনো 2 জন ভর্তি হয়েছে। সো আমি এই কোর্সটা আগে, যারা এই এখন ফ্রি ক্লাসগুলো করতেছো তাদের শুধু অ্যানাউন্স করতেছি, বাট পেইড মার্কেটিং করবো বা মার্কেটিংয়ের থ্রুতে যারা আসবে তারা কিন্তু এই অফারটা পাবে না। তো এই ক্লাসগুলো যারা দেখতেছো, তারা যদি কোনো মার্কেটিং কোনো কিছু ছাড়া 1010 টাকা দিয়ে ফাইনাল রিভিশনের টেস্ট পেপার সলভিং কোর্সে ভর্তি হয়ে যাও, তাহলে এই ক্লাসগুলো তো ফ্রি পাবাই। ওয়েবসাইটে সাজানো গুছানো, এক্সামও দিতে পারো, আমার সাথে প্রাইভেটলি জয়েন হয়ে পার্সোনাল গাইডলাইনও পাবা, এবং টেস্টের পরে গিয়ে তোমরা টেস্ট পেপার সলভিংও পাবা। অনেক বেনিফিট, অনেক হিউজ একটা বেনিফিট পাইতেছো এই কোর্সটাতে ভর্তি হওয়ার মাধ্যমে। তো 26 ব্যাচ 27 ব্যাচ যে যখনই ভিডিওটা দেখো তখনই এই কোর্সটাতে ভর্তি হয়ে যাবা। তোমাদের 26 ব্যাচের জন্য 26 ব্যাচের ফাইনাল পরীক্ষা টেস্ট পেপার সলভিং থাকবে, 27 ব্যাচের জন্য 27 ব্যাচের যদি কেউ এখন ভর্তি হোক, তারা 26 ব্যাচের ক্লাসও পাবা, 27 ব্যাচেরও পাবা। তোমাদের জন্য তো ডাবল অফার, তোমাদের জন্য তো ডাবল অফার। তোমরা এই ডাবল অফারটা কেন লুফি নিবে না বলো? এই সাবজেক্টটা ফাইনাল রিভিশনের টেস্ট পেপার সলভিং কোর্স এবং ফাইনাল যে পরীক্ষাগুলো নিব, মডেল টেস্টগুলোতে যারা ভালো করবে তাদের জন্য থাকবে 20,000 টাকা প্রাইজ মানি। তো সবাই এই কোর্সটাতে জয়েন করবা, ঠিক আছে। সো অনেক কথা হয়েছে, এবার চলো এমসিকিউ করি। তো দেখো এখানে বলছে যে আমরা প্রথমে টাইপ 1-এ আমরা কি দেখছিলাম, স্থিতি এবং গতি দেখতেছিলাম। এখন টাইপ 2-এ আমরা দেখতেছি বিভিন্ন প্রকার গতি, যে 5টা গতি শিখছি, ওই গতি থেকে কি কি এমসিকিউ তোমাদের হইতে পারে সেটা এখন আমরা দেখব। সো ওই গতি থেকে দেখো, ফার্স্ট অফ অল এই যে প্রথম প্রশ্নটা 5 নম্বর, এখানে আমরা 4টা প্রশ্ন দেখছি, এখানে আমাদের 5 নম্বর প্রশ্নটা আসছে। চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কোন ধরনের গতি? বুঝছো? চলন্ত পাখা, একটা পাখা দেখো আমি তোমাকে বলি, ধরো এই যে হচ্ছে আমাদের একটা পাখা, চিন্তা করো, এটা মনে করা হচ্ছে আমাদের একটা পাখা, ঠিক আছে, এইভাবে ঘুরতেছে, এভাবে এই বৃত্তাকার পথে ঘুরতেছে। তোমরা ফ্যানের দিকে তাকাবা, ফ্যানটাকে যখন ছাড়ো, ফ্যানটা আস্তে 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 স্পিড বাড়ার পরে একটা সময় চলে যায়, যেই সময় গিয়ে ফ্যানের স্পিড আর বাড়েও না কমেও না, একটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরতে থাকে, ঠিক আছে। আস্তে আস্তে যখন বাড়তে থাকে, যখন বাড়ে অথবা যখন তুমি ফ্যান বন্ধ করে দিবা, তখন গতিটা কি হয়ে যাবে, আস্তে আস্তে কমতে থাকে। যখন বাড়ে বা কমে, তো তখন ওই অবস্থার গতিটাকে তোমরা বলবো হচ্ছে কি গতি বলো তো? ঘূর্ণন গতি। তখন ওইটাকে কি বলবা? ঘূর্ণন। কিন্তু যখন ফ্যান চলতে থাকে, যখন এটা কি হইতে থাকে? চলতে থাকে। যখন বাড়ে মানে কি? ফ্যানের সুইচ ছাড়লে দেখবে আস্তে আস্তে বাড়তেছে, ফ্যানের সুইচ বন্ধ করে দিলে দেখবে আস্তে আস্তে কমতেছে। তখন বাড়ে বা কমে, তখন সেটা ঘূর্ণন গতি। আর যখন চলতে থাকবে তখন সেটা হচ্ছে পর্যায়বৃত্ত। যখন চলতে থাকবে তখন সেই গতিটাকে হচ্ছে কি বলতো? পর্যায়বৃত্ত। এখন কেন এটা এই ক্ষেত্রে ঘূর্ণন? কারণ দেখো এই বিন্দুটার কথা চিন্তা করো। প্রথমে মনে করো যেই বেগে যাবে, একটু পরে কি এটার বেগ বাড়বে না? এটার গতি বেড়ে যাচ্ছে না?
তাহলে প্রথমে যেইভাবে যত স্পিডে এই পয়েন্টটা ধরো এই নির্দিষ্ট পয়েন্টটাকে বারবার অতিক্রম করবে কিনা সেটা তুমি দেখবা। পর্যাবৃত্ত গতির শর্ত কি বল, নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট দিক থেকে একই সময় পরপর অতিক্রম করবে, কিন্তু যখন এই ফ্যান স্পিড বাড়তেছে বা কমতেছে, যখন বাড়তেছে তখন দেখবা কি যে এখান থেকে যাত্রা শুরু করে এখানে আস্তে আস্তে প্রথমে একটু কম সময় লাগছে, বেশি সময় লাগছে, এরপরে দেখবা একটু কম সময় লাগছে, এরপরে আস্তে আস্তে স্পিড বাড়তেছে, দেখবা কি যে নির্দিষ্ট সময় পরপর যে অতিক্রম করে সেই কেসটা এখানে হইতেছে না, বুঝছো? তো দেখবা যে আস্তে 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 বাড়তেছে, প্রথমবার আস্তে অতিক্রম করবে, পরে আরো জোরে অতিক্রম করবে, আরো জোরে অতিক্রম করবে, এরকম করতে 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 একদম ম্যাক্সিমাম ফ্যানের স্পিডে যখন চলে যাবে তখন দেখবে এটার স্পিড আর বাড়েও না কমেও না, তখন সেটা চলতে থাকবে। তো চলতে থাকলে প্রথমে বাড়তেছিল কমতেছিল তখন সেটাকে বলবা ঘূর্ণন, আর যখন দেখবা যে বাড়তে বাড়তে একদম ম্যাক্সিমাম হয়ে গেছে তখন কিন্তু আর বাড়েও না কমেও না, চলতে থাকে। তো চলতে থাকলে দেখবা যে এই নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট বেগে একই দিক থেকে অতিক্রম করতে থাকে, তখন সেটা হবে আমাদের কি পর্যাবৃত্ত, বুঝছো? তাহলে এখন দেখো চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে তাহলে চলন্ত অবস্থায় পর্যাবৃত্ত, কিন্তু সুইচ যখন বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে গতি কি হচ্ছে কমতেছে, তখন সেটাকে আমরা কি বলবো বলো তো, ঘূর্ণন। কত ডিপ কোয়েশ্চেন, বুঝতে পারছো? কত ডিপ কোয়েশ্চেন। তাহলে যখন চলতে থাকবে তখন পর্যাবৃত্ত, যদি বন্ধ করে দাও অথবা সুইচ অন করো তাহলে হচ্ছে কি ঘূর্ণন। আর যখন সুইচ অফ অবস্থায় আছে, চলতেছে না, যেমন আমার উপরে ফ্যান অফ অবস্থায় আছে, চলতেছে না, ওইটাকে বলবো আমরা স্থিতি, ঠিক আছে? আর যখন চলা শুরু করবে তখন সেটাকে আমরা বলবো গতি, বুঝছো? আর গতির টাইপটা কেমন, যখন আস্তে আস্তে স্পিড বাড়তে থাকবে তখন ঘূর্ণন, আর যখন বাড়তে বাড়তে ফ্যানটা একদম ম্যাক্সিমামে পৌঁছে যাবে চলতে থাকবে তখন পর্যাবৃত্ত। বুঝাইতে পারছি? শেষ, সব টাইপ আলোচনা করা শেষ। এবার দেখো একটি বাক্সকে ধাক্কা দিলে না উল্টিয়ে যে গতি লাভ করে, বাক্সকে ধাক্কা দিবা, যেমন বইকে ধাক্কা দিয়ে নিয়ে গেছিলাম ওটা কি ছিল চলন গতি, তাহলে বাক্সকে ধাক্কা দিলে ওটাও কি হবে চলন গতি। এই যে দেখো অপশন না দেখেই আমি বলে দিলাম ওটা কি চলন গতি, বুঝছো? তো এখন দেখো ঘূর্ণায়মান চাকা বিবেচনা না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া একটি গাড়ি, তাহলে আমরা দেখছিলাম না এই যে সোজা পথে এগিয়ে যাওয়া একটা গাড়ি যদি চিন্তা করি, তো ঘূর্ণনটা আমরা এই যে এটা চাকার ঘূর্ণন যদি অপেক্ষা করি তাহলে সোজা পথে চলন্ত একটা গাড়ির বেগ, সেটাকে আমরা কি বলি লৈখিক গতি বলতে পারি এবং চলন গতিও বলতে পারি, ঠিক আছে? চাকার গতি তো ঘূর্ণন গতি, বাট এই ঘূর্ণনটাকে যদি আমি বিবেচনা না করি তাহলে এটা কি চলন গতি অথবা রৈখিক গতি। সো এখানে আমরা কি দেখাবো, আগে এটা আমরা একটু দেখি যে এটাকে আমরা কি দেখাবো। দেখো আচ্ছা বাক্সটা তো বুঝলাম, এই যে ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া একটি গাড়ির গতি কি হইতে পারে, চলন গতি হইতে পারে, চলন গতি হইতে পারে। এখানে যদি রৈখিক গতি থাকতো তাহলে আমরা চলন গতি লাগাইতাম, কারণ চলন গতি বেশি তোমার প্রায়োরিটি পাবে, কিন্তু চলন গতি না থেকে যদি রৈখিক গতি থাকতো তাহলে আমরা রৈখিক গতি লাগাইতাম, কারণ সেক্ষেত্রে রৈখিক গতি হইতে পারে, চলন গতি হইতে পারে। আচ্ছা তো এই প্রশ্নটা দেখো, এটা কি বলতেছে, স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটা বস্তুর গতি হচ্ছে কেমন। আমরা দেখছি না স্প্রিং থেকে গেলে এইভাবে ভাবে যায়, মনে আছে ওটা কি স্পন্দন গতি। তো আছে অপশনে এই স্পন্দন গতি। তাহলে স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটা বস্তুর গতি হচ্ছে স্পন্দন গতি, আশা করি বোঝা গেছে। এরপরে চলো নেক্সট প্রশ্নটার দিকে যাই। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ কোন ধরনের গতি। দেখো হৃৎপিণ্ডের আমাদের কি থাকে অলিন্দ এবং হচ্ছে নিলয়, তো এরা আমাদের কি করে, একবার হচ্ছে হার্টের সংকোচন হয় এবং প্রসারণ হয়। হার্টের সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ একটা নির্দিষ্ট সময় পরপরই এই সংকোচন হয় এবং নির্দিষ্ট সময় পরপরই হচ্ছে কি প্রসারণটা হয়। তাহলে এটা এরকম আর কি গতিটা হচ্ছে মানে গতিশীল না, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর ওই যে ব্লাডের গতির কথা তুমি চিন্তা করো, ব্লাডগুলোকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে ঘুরে এসে আবার ওই একই তোমার হচ্ছে ওই অলিন্দ থেকে নিলয়, নিলয় থেকে অলিন্দ আবার ঘুরে এসে আবার ওই একই সময় পরপর ওই অলিন্দ নিলয়তে আসে। ওই সেন্স থেকে তুমি বলতে পারো যে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কোন ধরনের গতি, এটা হচ্ছে কি একটা পর্যাবৃত্ত গতি। এটা একটু ব্যতিক্রম ধর্মী, জাস্ট একটুখানি কনসেপচুয়াল কোয়েশ্চেন, এটা মনে রাখবা যে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কেমন গতি, পর্যাবৃত্ত গতি। ওকে, এবার আসো সমবেগে চলমান সাইকেলের চাকার গতি কোন ধরনের গতি। একটা সাইকেলের চাকা সমবেগে চলতেছে, তাহলে সাইকেলের চাকা যদি সমবেগে চলে, বুঝো এটা ধরো সাইকেলের চাকা সমবেগে চলতেছে, এই চাকার এই একটা কণা নির্দিষ্ট সময় পর পর ঘুরে 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 ওই একই বিন্দুতে চলে আসবে না, আবার ঘুরে 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 ওই একই বিন্দুতে চলে আসবে না, তাহলে এটাকে আমরা কি বলতে পারতাম, একটা হইতে পাল্টা হতাম ঘূর্ণন গতি, কিন্তু ঘূর্ণন গতি অপশনে নাই, যেহেতু নাই কিন্তু সমবেগে চলন্ত চাকা তো চাকাটা একটা নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুতে, আবার এই যে ধরো সাইকেলের এইটার কথাই চিন্তা করো, এই হ্যান্ডেলটা, এই বিন্দুটা মনে করো ঘুরে 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 এই হ্যান্ডেলে যত সময় পরে আসবে আবার ওই একই সময় পরে এখানে আসবে না, যেহেতু সমবেগে, তো একটা নির্দিষ্ট সময় পর পরই যেহেতু বেগ চেঞ্জ হচ্ছে না, মানে যেভাবে ঘুরতেছে ওইভাবেই ঘুরতেছে, বাড়তেও আসে না কমতেও আসে না, ঘূর্ণন বাড়তেও আসে না কমতেও আসে না, এটার মানে হচ্ছে কি সমবেগ, মানে চাকার স্পিড বাড়েও না কমেও না, তাহলে যেরকম ছিল সেরকমই। তো এটা কি এই জন্য এটা কি সমবেগ, তো সমবেগে চলমান একটা যে সমবেগে চলমান সাইকেলের চাকার গতি, এইটা হচ্ছে আমাদের কেমন ধরনের গতি বলতো, সমবেগে চলমান সাইকেলের গতি
হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কোনটা? পর্যাবৃত্ত গতি। বুঝছো? ওকে, এবার আসো যে কোনো গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে। আমরা জানি এটা পর্যাবৃত্ত গতি এবং হচ্ছে সরলরৈখিক হতে পারে, প্লাস এটা কি টাইপের হইতে পারে বলতো? ত্রিভুজাকারও হইতে পারে, আমরা দেখছিলাম। এটা হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি। এবার আসো স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া বস্তুর গতি, এটা তো আমরা দেখছি, এটা আবার রিপিট হয়েছে কোশ্চেন। তো এটা হচ্ছে আমাদের এই যে সরল স্পন্দন, হচ্ছে আমাদের এত নাই, আচ্ছা অপশন আলাদা আর কি, ঠিক আছে। স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটা স্পন্দন গতি হইতো, ওটা কি হইতো? স্পন্দন গতি। তো এখানে আমাদের পর্যাবৃত্ত গতি আছে, আর এই যে আমাদের সরল স্পন্দন গতি, আমরা এখানে কি দিব? স্পন্দন গতি দিয়ে দিব। বুঝতে পারছো? স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া ভর স্পন্দন গতি। কোনটি পর্যাবৃত্ত গতির উদাহরণ নয়? এখানে খেয়াল করো, পর্যাবৃত্ত গতি না। তো হৃৎপিণ্ডের স্পন্দন আমরা একটু আগে দেখছি যে ওটা পর্যাবৃত্ত। সরল দোলকের গতি, দোলক যেটা দোলনা সেটা বলতে পারে, অথবা বব, সেটার গতি পর্যাবৃত্ত গতি। ঘড়ির কাঁটার গতি ডেফিনেটলি পর্যাবৃত্ত গতি, কিন্তু পরন্ত বস্তুর গতি পর্যাবৃত্ত গতি না। একটা বস্তু নিচ থেকে উপরে পড়তেছে, তো ওটাকে আমরা বলতে পারি রৈখিক গতি, কারণ একবারে সোজাসুজি পড়তেছে, ঠিক আছে। ওটাকে আমরা কি বলতে পারি? রৈখিক গতি। কিন্তু ওটাকে তো আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি না। তো পর্যাবৃত্ত গতি হইতে হলে কি করতে হবে? নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বেগে একই দিক থেকে অতিক্রম করতে হবে, তখন এটাকে পর্যাবৃত্ত বলবো। তাহলে এটা পরন্ত বস্তুর গতি, পর্যাবৃত্ত গতির উদাহরণ নয়। বুঝলাম আমরা। 14 নম্বর হচ্ছে পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি। পেট্রোল, ওই যে সিলিন্ডারের পিস্টনের গতি কি বলছিলাম, যে ইঞ্জিন একটা নির্দিষ্ট সময় পর পর এরকম ঘুরতে থাকে, এটা পর্যাবৃত্ত গতি। বুঝছো? এরপরে দেখো এখানে কি বলছে, স্প্রিং এ ঝুলানো দুলতে থাকা বস্তুর গতি কিরূপ? স্পন্দন গতি। এটা কয়বার আসছে বুঝলাম না, কিন্তু স্পন্দন গতি অপশনে নাই। তাহলে সকল স্পন্দন গতি একটা কি পর্যাবৃত্ত গতি না? সকল স্পন্দন গতি একটা কি পর্যাবৃত্ত গতি। তো স্প্রিং এ ঝুলানো দুলতে থাকা বস্তুর গতি, এটা স্পন্দন গতি হইতো। স্পন্দন গতি হইলে সেটা পর্যাবৃত্ত গতিও হয়। স্পন্দন গতি অপশনে নাই, কিন্তু পর্যাবৃত্ত গতি আছে, পর্যাবৃত্ত গতি আমরা দেখাইছি। এবার আসো নিচের কোনটি স্পন্দন গতির উদাহরণ নয়? এবার আবার বলছে স্পন্দন গতির উদাহরণ নয়। তো আমরা জানি সরল দোলকের গতি স্পন্দন গতি। এভাবে মানে স্পন্দন গতির শর্ত কি? অর্ধেক সময় নির্দিষ্ট দিকে যাবে, বাকি অর্ধেক সময় একই পথে ফিরে আসবে। এই বুঝতে পারছো? তো এইটা দেখো, সরল দোলক তো নির্দিষ্ট সময় একদিকে যায়, বাকি অর্ধেক একই পথে ফিরে আসে। কম্পনশীল সুরসরাকার গতি মানে হচ্ছে ওই যে গিটারের তার, ওটাও স্পন্দন গতি আমরা দেখছি। গিটারের তারের গতি কম্পনশীল সুরসরকা, এটাও কিন্তু ওই গিটারের তার যেভাবে কাঁপে ওইভাবেই কাঁপে। সো এটাও একটা স্পন্দন গতি। ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু এটা স্পন্দন গতি নয়। তাহলে আমরা বলতে পারি যে স্পন্দন গতি নয় কোনটা? ঘড়ির কাঁটার গতি। বুঝছো? এবার হচ্ছে দেখো, এটাই হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন এবং আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ। গিটারের তারের গতি কোন ধরনের গতি? আমরা দেখছি যেটা হচ্ছে আমাদের স্পন্দন গতি। ঠিক আছে? তো আমরা আজকে কি পড়লাম? আমরা স্থিতি কি শিখলাম, আমরা গতি কি শিখলাম, আমরা প্রসঙ্গ কাঠামো কি শিখলাম, এবং স্থিতি গতি কিভাবে একটার সাথে একটা সম্পর্কিত এটা দেখলাম, এবং গতিগুলোকে কয়টা ভাগে ভাগ করা যায়, তো সেটা নিয়ে আমরা বিভিন্ন প্রকার গতি দেখলাম। বুঝছো? তো এই ছিল আজকে আমাদের টোটাল আলোচনা বিষয়। আমরা আজকে বেসিক জানছি, তার সাথে এই রিলেটেড কি কি এমসিকিউ আসে সেটা আমরা জানছি। পরবর্তীতে সামনের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করবো, সেই রিলেটেড এমসিকিউ করবো। এরপরে আস্তে আস্তে আমরা সূত্র দেখে, সূত্র প্রমাণ দেখে ম্যাথ সৃজনশীল সলভ করবো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।